শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ৩৬তম বিসিএস শিক্ষা একাডেমির একজন সদস্য। সুপ্রিয় শিক্ষার্থী এবং স্নেহের সহযোদ্ধা, আপনারা কেমন আছেন? দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা? আপনাদের পড়াশোনার খবর কি একটু কমেন্ট করে জানিয়ে দিন। সোহেলি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ছাত্র বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড সাউন্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, সম্ভবত দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? মুন্নি বলেছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সেটি সব ঠিক আছে। মুন্নি বলেছে সব ঠিক আছে। থ্যাংক ইউ মুন্নি। আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আমরা তো বাংলা ব্যাকরণের শেষের দিকে চলে আসছি, প্রায় শেষের দিকে চলে আসছি। এরপরে আমাদের একটা টপিক বাকি আছে, জ্যোতি চিহ্নটা বাকি আছে। তারপর হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল আমাদের রুটিনেই বাদ পড়েছে আনফর্চুনেটলি। তো সেই ক্রিয়ার কাল এবং জ্যোতি চিহ্নের উপর একটি ক্লাস নেব। আমাদের স্কেজুয়ালে যেটা দেওয়া আছে এর বাইরে একটি ক্লাস নেব। তো সেটি সম্ভবত কারক বিভক্তিটা তো অনেক বড়, সেই ক্লাসটি অনেক দীর্ঘ ক্লাস হবে আগামী 29 তারিখ। তো 29 তারিখের পরে কোনো একদিন ওই জ্যোতিচিহ্ন এবং ক্রিয়ার কাল এই ক্লাসটি নেব, অতিরিক্ত ক্লাস। সেই ক্লাসটি জানিয়ে দেওয়া হবে আপনাদের এবং সেই ক্লাসগুলো নেওয়ার পরে কিন্তু পরীক্ষাটা হবে। তো এখন আমরা আসলে বাংলা ব্যাকরণের শেষের দিকে চলে আসছি। ব্যাকরণ শেষ হওয়ার পরে আপনারা রিকোয়েস্ট করেছেন যেন আমি সাহিত্যে ক্লাস নেই। তো সাহিত্যের ক্লাসটি কিন্তু আমরা আসলে রুটিন যেভাবে দিয়েছি, এখন ব্যাকরণের জন্য যেভাবে রুটিন দিয়েছি, সেই রুটিন মাফিক সাহিত্যের ক্লাসটা নভেম্বরের মধ্যে নেওয়া সম্ভব হবে না। নভেম্বরে ক্লাস নেওয়া হবে সাহিত্যের উপর, কিন্তু রুটিন অনুযায়ী একবার মানে আগে রুটিন দিয়ে দেওয়া হবে পুরোটা, তারপর এরকম না। কারণ সাহিত্য তো অনেক বড় সিলেবাস, সেটার তো একটা চিন্তা ভাবনার বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে বইটি আমি হাতে তুলে দেওয়ার চিন্তায় আছি, সেইটি নিয়ে আমাকে আরও প্রচুর কাজ করতে হবে। অর্থাৎ আমি ক্লাস নভেম্বর মাস পুরোটাই বই নিয়ে কাজ করতে চাই। ডিসেম্বরে আপনাদের হাতে বই তুলে দেওয়া হবে, যে কারণে সাহিত্যের ক্লাস খুব বেশি মানে 2 দিন বা 3 দিন পর পর ক্লাস নেওয়া এখন যেভাবে নিচ্ছি সেভাবে হয়তো নিতে পারবো, তবে ক্লাস নেওয়া হবে এবং সেটার আউটলাইনটা কী হবে, কীভাবে আমরা পড়বো সেই বিষয়ে আমরা আলোচনা করব, বলে দেবো জয়েন্টরি। তো আমার ওই ব্যাকরণের বইটির কাজ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ নভেম্বরে যখন শেষ হয়ে যাবে, তখন আমরা ফুল সুইংয়ে সাহিত্যের ক্লাস করব। ঠিক আছে? তো আমরা ক্লাস শুরু করব এখন। আজকে 3টি টপিক, একটু টাইম লাগতে পারে, মেন্টালি একটু প্রিপারেশন নিয়ে রাখেন যে ক্লাস দেখা যাচ্ছে না বললো মহিউদ্দিন, একজন করেছে, কমেন্ট করেছে। তাই তো দেখা যাচ্ছে মনে হয়। মহিউদ্দিনকে এখন দেখা যাচ্ছে? কাউসার, হ্যাঁ কাউসার, আমি ভালো আছি। এখন কি দেখা যাচ্ছে? মহিউদ্দিন না তো মাইনুদ্দিন বলেছিল দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন মনে দেখা যাচ্ছে, একটু দেখুন। ব্যাক করে আবার আসুন। হ্যাঁ, আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দ, আর তারপর হচ্ছে পদাশ্রিত নির্দেশক, এবং আরেকটা হচ্ছে উক্তি। উক্তিটা হচ্ছে আমরা একটা ক্লাসে আমাদের মিসিং হয়েছিল, সেই উক্তিটা আজকে আমরা পড়ে ফেলবো। এবং আমাদের মিসিং হচ্ছে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্নটা আমরা পড়বো নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে বলতে একটা অতিরিক্ত ক্লাসে জ্যোতিচিহ্ন এবং ক্রিয়ার কালটা ইম্পর্ট্যান্ট। সেটি আমাদের সূচির মধ্যে অর্থাৎ আউটলাইনে বাদ পড়েছিল আনফর্চুনেটলি, তো সেটি অ্যাড করা হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, সব ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, কথা না বাড়িয়ে। তো পুরুষ স্ত্রীবাচক সম্পর্কে এই প্রাথমিক যে কথাবার্তা, এগুলো অনেক কিছু লেখা আছে, সেগুলো আমরা আলোচনা করছি না। আর ডক্টর সুরীতি কুমার, মনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরীর মতে তারা কি বলেছেন
এই পুরুষ এবং স্ত্রীবাচক সম্পর্কে সেটি বলা আছে, আমরা সেগুলো যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি। এবং প্রচলিত ব্যাকরণে পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে বলা হচ্ছে লিঙ্গ বা লিঙ্গান্তর, যখন চেঞ্জ করি তখন লিঙ্গান্তর বলে। তো সেই পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পুরুষবাচক, আরেকটা হচ্ছে স্ত্রীবাচক, আরেকটা হচ্ছে ক্লিববাচক, আরেকটা হচ্ছে উভয়বাচক। তো পুরুষবাচক তো বোঝেনি, এটা একদম সহজ, ছোটোবেলা থেকে আমরা জেনে আসছি যে পুরুষকে বোঝালে, স্ত্রীবাচক হচ্ছে স্ত্রীকে বোঝালে অর্থাৎ ফিমেলকে যদি বোঝায়, আর ক্লিব হচ্ছে যেগুলো জড় পদার্থ যেগুলো আছে, আর হচ্ছে উভয়বাচক হচ্ছে কিছু শব্দ আছে যেগুলোকে নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করা যায় সেগুলো। তো পুরুষবাচক যেগুলো আছে সেগুলো দেখেন কাকা কাকি, ছেলে বালক, এগুলো সহজ। স্ত্রীবাচক চাচা চাচি, আম্মা কিশোরী প্রবীণা সব। ক্লিববাচক হচ্ছে গাছ, পাহাড় পর্বত, টেবিল ফুল চেয়ার। উভয়বাচক এটা একটু ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে শিল্পী, তারপর হচ্ছে ডাক্তার, শিশু, মানুষ, কবি। কবি আবার লিঙ্গান্তর হতে পারে, মহিলা কবি, পুরুষ কবি, শুধু কবি বা কবির মহিলা কবি দিলে স্ত্রীবাচক হয়ে যায়, এটা হতে পারে। তো আমরা এটা পরিবর্তনে চলে যাব। পুরুষ এবং স্ত্রীবাচক যে পরিবর্তনটা করা হয় সেটা 3টা পদ্ধতিতে। এক হচ্ছে পুল্লিঙ্গবাচক শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দের আগে বা পরে বসিয়ে, স্ত্রীবাচক শব্দ আগে বা পরে বসিয়ে, কোনটার সাথে পুরুষবাচক শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ বসিয়ে ভিন্ন শব্দ ব্যবহার করে। তা আমরা এই রূপান্তরে চলে যাচ্ছি। হ্যাঁ, রূপান্তরে চলে যাচ্ছি। প্রথমে বলা হচ্ছে যে ভিন্ন শব্দ ব্যবহার করে স্ত্রীবাচক শব্দ, ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা স্ত্রীবাচক শব্দ করতে পারি। যেমন কুলি শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে বা স্ত্রীবাচক হচ্ছে কামিন। কামিন কামিন আপনারা মেধা বন্দ্যোপাধ্যায়ের মেধা চট্টোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় একজন বাচিক শিল্পী আছেন ইন্ডিয়ার, তিনি একটি সেগুলো সেখানে কামিনের মেয়ে বড় হয়ে, যেমন একটি কবিতা ছিল তেজ, কবিতার নাম, সেখানে সে কামিন কথাটা ছিল। তাহলে কুলির স্ত্রীলিঙ্গ হচ্ছে কামিন, দেবর হচ্ছে ননদ হতে পারে, যা হতে পারে। এটা সহজ। যেখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা দাগাই দিচ্ছি আমি। যেমন সুখ হচ্ছে শাড়ি, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখানে দেখেন গুরু হচ্ছে গুড়বি, তারপরে হচ্ছে খানসামা হচ্ছে আয়া, চাকর হচ্ছে ঝি বা চাকরানি হতে পারে, খান হচ্ছে খানম, তারপর হচ্ছে এরে হচ্ছে বকনা, তারপর হচ্ছে কর্তারে হতে পারে গিন্নি বা কর্তি হতে পারে, আর তারপরে হচ্ছে জ্যাঠা জেঠি, দীর্ঘাঙ্গ দীর্ঘাঙ্গী। তো মোটামুটি এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে দেখেন, কুলি কামিন, দেবর, পুত্র কন্যা, গোলাম বাঁধি, তারপরে হচ্ছে ভূত পেতনি, বর কনে, বিদ্যান বিদেশি, পতি পত্নী, ছেলে মেয়ে, রাজা রানী, যুবক যুবতী, এগুলো খুব সহজ, আপনারা পারবেন। তো আমি এখানে আর সময় নষ্ট করছি না, আমি পরবর্তী চলে যাচ্ছি। পুরুষবাচক শব্দের শেষে যদি আপ্রত্যয় যুক্ত করি সেক্ষেত্রে আবার স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে। যেমন বৃদ্ধর সাথে আত যোগ করলে হচ্ছে বৃদ্ধা, মহাশয় থেকে মহাশয়া, শিষ্য থেকে শিষ্যা, উত্তম থেকে উত্তমা, কৃপণ থেকে কৃপণা, কোকিল থেকে কোকিলা, প্রিয় থেকে প্রিয়া, সুনয়ন থেকে সুনয়না, দিন থেকে দিনা, চতুর থেকে চতুরা, মাননীয় থেকে মাননীয়া, সেবক থেকে সেবিকা, সুশীল থেকে সুশীলা, কনিষ্ঠ থেকে কনিষ্ঠা, অনাথ থেকে অনাথা, কুটিল থেকে কুটিলা, মনোহর থেকে মনোহরা, সহোদর থেকে সহোদরা, জীবিত থেকে জীবিতা, আত্মীয় থেকে আত্মীয়া, মূর্খ থেকে মূর্খা, জটিল থেকে জটিলা, প্রথম থেকে প্রথমা, প্রবীণ থেকে প্রবীণা, মলিন থেকে মলিনা, অগ্রজ থেকে অগ্রজা, চপল থেকে চপলা, মহোদয় থেকে মহোদয়া। তো এই যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলোও কিন্তু সহজ, এগুলো আমরা পারি। তো এরকম আরও উদাহরণ, অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। অধ্যক্ষ থেকে অধ্যক্ষা, আর্য থেকে আর্যা, শ্রীযুক্ত থেকে শ্রীযুক্তা, মৃত থেকে মৃতা, নবীন থেকে নবীনা। তো এরকমভাবে আছে। ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়া, বিদগ্ধ থেকে বিদগ্ধা, কান্ত থেকে কান্তা, শ্রদ্ধেয় থেকে শ্রদ্ধায়া, এগুলো পারা যাবে। তারপর হচ্ছে অজ থেকে অজা, তারপরে হচ্ছে শূদ্র থেকে শূদ্রা, এটার অবশ্য শূদ্রাণীও হতে পারে, সেটি আমরা পরে আলোচনা করব। তারপর হচ্ছে বীর থেকে বীরাঙ্গনা, এটা ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখেন। বীরাঙ্গনা নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে, পত্রকাব্য, মাইকেল মধুসূদন দত্ত। আমি যখন মাইকেল মধুসূদন দত্তের ওপর ক্লাস নেব তখন সেখান থেকে আমি বিস্তারিত আলোচনা করব এবং সেটি ইম্পর্টেন্ট। কোকিল থেকে কোকিলা, প্রকোপিত থেকে প্রকোপিতা,
এই হলো মোটামুটি আ প্রত্যয় যোগ করেছি। এখন পুরুষবাচক শব্দের শেষে যদি আমরা দীর্ঘই কাট দিই, দীর্ঘই প্রত্যয় যখন যুক্ত করি তখনও কিন্তু স্ত্রীবাচক শব্দ হয়ে যেতে পারে। মানব থেকে মানবী, কপট থেকে কপতি, ত্রয়োদশ থেকে ত্রয়োদশী, তাপস থেকে তাপসী, সুন্দর থেকে সুন্দরী, স্নেহময় স্নেহময়ী, ঈশ্বর ঈশ্বরী, একাদশ একাদশী, শিয়াল শিয়ালী, ষোড়শ ষোড়শী, দেব দেবী, হরিণ হরিণী, মৃন্ময় মৃন্ময়ী, দাতা দাত্রী, কিশোর কিশোরী, কুমার কুমারী, নট নটি, নট নটি এটা একটু ইম্পর্টেন্ট এ করে ফেলতে পারেন। সাধু সাধুনী, সম্রাট সম্রাজ্ঞী, নেতা নেত্রী, ময়ূর ময়ূরী, দানব দানবী, শুকর শুকরী, নদ নদী, ঘটক ঘটকী, চতুর্দশী তরুণ তরুণী, নর্তক নর্তকী, শঙ্কর শঙ্করী, সিংহ সিংহী, সখা সখী, দুলাল দুলালী, রজক রজকী, নর নারী। এগুলো খুব সহজ, আপনারা পারবেন এবং এখান থেকে পরীক্ষায় খুব বেশি পরীক্ষায় আসেও না। ছাত্র থেকে ছাত্রী, জাদুকর জাদুকরী, বৈষ্ণব বৈষ্ণবী, সৎ সতী, ব্রাহ্মণ ব্রাহ্মণী, মাতামহ মাতামহী, ছাগ ছাগী, বানর বানরী, নর্থী, চণ্ডাল চণ্ডালী, দীর্ঘাঙ্গ দীর্ঘাঙ্গী, এটা একবার বলেছিলাম। তারপরে সে সাধু সাধ্যী, নিশাচর নিশাচরী, দাদুর দাদুরি, দাদুরটা একটু ইম্পর্টেন্ট, দাদুর মানে হচ্ছে ব্যাং আর কি, আর দাদুরি হচ্ছে মহিলা ব্যাং। রাক্ষস রাক্ষসী, দাসী দাসী পারা যাবে, সংহ সংসী পারা যাবে, পঞ্চম পঞ্চমী, পিতামহ পিতামহী, চাতক চাতকী, ব্যঙ্গমা ব্যঙ্গমী, গবি, দাহক দাহকী, ঘট ঘটি, এগুলোও পারা যাবে। এগুলো সহজ, এগুলো পরীক্ষায় ওইভাবে আসে না। পূর্বের শব্দ শেষে যদি ক থাকে এবং অক থাকে তার পরিবর্তে ইকা হয়, যেমন নায়ক নায়িকা, বাহক বাহিকা, এগুলো সহজ। সাধক সাধিকা, শিক্ষক শিক্ষিকা, নাটক নাটিকা, প্রেরক প্রেরিকা, লেখক লেখিকা, শ্যালক শ্যালিকা, পাচক পাচিকা, সেবক সেবিকা, গায়ক গায়িকা, সম্পাদক সম্পাদিকা, প্রচারক প্রচারিকা, চালক চালিকা, বালক বালিকা, অভিভাবক অভিভাবিকা, গ্রাহক গ্রাহিকা, ঘাতক ঘাতিকা, ভক্ষক ভক্ষক ভক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, এগুলোও সহজ, পারা যাবে। তারপর হচ্ছে আনি প্রত্যয় যুক্ত করব পুরুষবাচক শব্দের সাথে। চাকর চাকরানি, মেথর মেথরানি, মুঘল মুঘলানি, শূদ্র শূদ্রানি, পণ্ডিত পণ্ডিতানি, ঠাকুর ঠাকুরানি, রাজেন্দ্র রাজেন্দ্রানি, অরণ্য অরণ্যানি, চৌধুরী চৌধুরী রানী, চৌধুরী বানানটা একটু দেখেন, চৌধুরী বানান রস্বইকার দিয়ে, চৌধুরানী, নাপিত নাবিতানি, বোন বোনানি, মাতুল মাতুলানি, ভবানী, ইন্দ্র ইন্দ্রাণী, এগুলো পারা যাবে, পারবেন। তারপর হচ্ছে ইনি প্রত্যয়যোগে আমরা গোয়ালা গোয়ালিনী, কাঙ্গাল কাঙ্গালিনী, বিহঙ্গ বিহঙ্গিনী, উন্মাদ উন্মাদিনী, সাপ সাপিনী, দুঃখী দুঃখিনী, মায়াবী মায়াবিনী, বাঘিনী গৃহিণী, তারপর হচ্ছে যোগী যোগিনী, মালি মালিনী, হ্যাঁ, রজক রজকিনী, গোপিনী। তো এরকম আছে দন্ত নরিষ্কারণী বা নি প্রত্যয়, এক কথায় কামার কামারণী, ধোপা ধোপানি, ভিখারি ভিখারিণী, ডাক্তার ডাক্তারিণী, বেদি বেদিনী, প্রেত প্রেতনী, গয়লা গয়লানি, কলু কলোনি, জেলে জেলেনি, মজুর মজুরনি, ময়রা ময়রানি, এরকম যা আছে সব পারা যাবে, এটাও সহজ। আপ্রত্যয় পুরুষবাচক শব্দের আ এর জায়গা রস্বই যদি দিই, কাকা কাকি, চোখা চোখি, খোরা খুরি, নানা নানি, মামা মামি, বেটা বেটি, বোড়া বুড়ি, চাচা চাচি, দাদা দাদি, এগুলো পারা যাবে সহজ। তো পুরুষবাচক শব্দের মানের জায়গায় মতি যুক্ত হয়, যেমন বুদ্ধিমান বুদ্ধিমতী, মূর্তিমান মূর্তিমতী মূর্তিমান মতিমতী, শ্রীমান শ্রীমতী, শক্তিমান শক্তিমতী, ধীমান ধীমতী। তারপরে পুরুষবাচক বানের পরিবর্তে বতী বসে, পূর্ণবান পূর্ণবতী, ধনবান ধনবতী, গুণবান গুণবতী, জ্ঞানবান জ্ঞানবতী, রূপবান রূপবতী, ভাগ্যবান ভাগ্যবতী, বিদ্যাবান বিদ্যাবতী, এগুলো সহজ। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আসতেছে সামনে, হ্যাঁ। তো পুরুষবাচক শব্দের শেষে যদি আন থেকে, আনের জায়গায় হচ্ছে ঔষি হয়, যেমন বর্ষিয়ান বর্ষীয়সী, মহিয়ান মহিয়সী, গরিয়ান গরিয়সী, ভুয়ান ভূয়সী, শ্রেয়ান শ্রেয়াসী, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু পড়া যেতে পারে। পুরুষবাচক শব্দের শেষে যদি দন্তন্য প্রত্যয় যুক্ত করে করা হয়, যে নাতি নাতিন, ঠাকুর ঠাকুরন, ঠাকুর ঠাকুরন, এটাও একটু ইম্পর্টেন্ট। পুরুষবাচক শব্দের শেষে আইন যুক্ত করতে পারে, যেমন ব্যয় বেআইন, দুলহান দুলহাইন, হুজুর হুজুরাইন, এই হুজুরাইনটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখা যেতে পারে। তারপর হচ্ছে পুরুষবাচক শব্দের সঙ্গে বিনি প্রত্যয় যুক্ত করে, যেমন তেজস্বী তেজস্বিনী, পয়স্বী পয়স্বিনী, যশস্বী যশস্বিনী, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবেন। পুরুষবাচক শব্দের শেষে অস নিন বিন চর, অস নিন বিন চর কর ময় দৃশ শব্দাংশের শেষে ই প্রত্যয় দীর্ঘই প্রত্যয় যুক্ত করে স্ত্রীলিঙ্গ করা হয়, যেমন প্রেয়স প্রেয়সী, মানিন মানিনী, মধুকর মধুকরী, মায়াবিন মায়াবিনী, দয়াময় দয়াময়ী, জলচর জলচরী, হিতকর হিতকর হিত করি,
খেচর খেচরি, ভয়ঙ্কর শুভঙ্কর শুভঙ্করী, তাদৃশী। পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ বসিয়ে, যেমন ভাই, ভাই বউ, সৈন্য, মহিলা সৈন্য, প্রতিনিধি, মহিলা প্রতিনিধি, ভাগ্নি, ভাগ্নি বউ আগে বা পরে, নাতি, নাতনি বউ বা নাত বউ, সভাপতি, মহিলা সভাপতি। এখানে আগে বা পরে, হ্যাঁ, দুটি শব্দের আগে বা পরে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ বসিয়ে পুরুষ বা স্ত্রীবাচক করা হয়, যেমন এরে বাছুর, বকনা বাছুর, এরে বাছুর, বকনা বাছুর। ষাঁড় গরু, গাই গরু, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, মদ্দা কুকুর, মাদি কুকুর, এরকম হয়। এইগুলো ইম্পর্টেন্ট না। বিদেশি স্ত্রীবাচক শব্দ আছে, এটা ইম্পর্টেন্ট। খান, খানম, মালিক, মালিকা, সুলতান, সুলতানা, মরদ, জেনানা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সিস্টার দিয়ে রাখেন। তারপর হচ্ছে বালেক, বালেগা, মোহতারিম, মোহতারিমা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কিছু পুরুষবাচক শব্দ দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে, যেমন ভাই, ভাই হচ্ছে বোন হতে পারে, আবার ভাবি হতে পারে। দেবর হতে পারে ননদ এবং যা। দাদা কি হতে পারে, দিদি এবং বৌদি। শিক্ষক হতে পারে শিক্ষয়িত্রী এবং শিক্ষক পত্নী। বন্ধু বান্ধবী এবং বন্ধু পত্নী হতে পারে। বর বধূ বউ বা কনে হতে পারে। কর্তা গিন্নি এবং কর্ত্রী হতে পারে। আচার্য হতে পারে আচার্যা এবং আচার্যানী। শূদ্র হতে পারে শূদ্রা এবং শূদ্রানী। ঘোষ হতে পারে ঘোষজা এবং ঘোষজায়া। সাহেব হতে পারে মেম এবং সাহেবান। গুরু হতে পারে গুরবি বা গুরুপত্নী। চন্দ্রমুখ হতে পারে চন্দ্রমুখা বা চন্দ্রমুখী। সুকণ্ঠ হতে পারে সুকণ্ঠা বা সুকণ্ঠী। দুইভাবে হতে পারে, দুটো করে স্ত্রীবাচক শব্দ। এখন পরীক্ষায় আসবে হচ্ছে এইটা, এখন যেটা আমরা পড়ব সেটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ যেগুলোর পুরুষবাচক শব্দ হয় না। এখানে 7 স্টার দিয়ে রাখেন, 3 স্টার দিয়ে রাখেন। তো সেটি আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখেন, আমি এখানে অনেকগুলো শব্দ নিয়েছি। শব্দগুলো দেখেন, একটা বাইজি দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা বাইজি চরিত্র, এখানে যে একটা ছবি দেখা যাচ্ছে, একটা বাইজি, তাই না? একটা বাইজি ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে। তো সেই রূপসী বাইজি, তার নাম হচ্ছে কমলা। তাহলে এই বাইজির নাম কি? কমলা। একটা ঘটনা দিয়ে আমরা পড়ার চেষ্টা করি। তো রূপসী বাইজির নাম হচ্ছে কমলা। সে বিমাতা এবং সৎমাতার দাওয়াই খেয়ে, দাওয়াই মানে হচ্ছে এই যে লতা পাতা, ছাল বাকল, এগুলো সহকারে যে ঔষধ দেয়া হয়, সেটা হচ্ছে দাওয়ায়। তো সেই বিমাতা এবং সৎমাতার দাওয়াই খেয়ে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বাইজি যে কমলা আছে, তার এখন অন্তঃসত্ত্বা হওয়ার কথা না, কোনো কারণে হয়তো তার হাজব্যান্ড দূরে আছে, অথবা কোনো কারণে তার অন্তঃসত্ত্বা হওয়ার ছিল না, সুযোগ ছিল না। তারপরেও সেই বাইজির মানে হাজব্যান্ড দূরে আছে, এটাই ধরে নিই, তাহলে মিনিংফুল হয়। তো সেই সৎমা এবং বিমাতা এবং সৎমার দাওয়াই খেয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে যায়। এতে অন্তঃসত্ত্বা হয়ে গেলে এই যে বাইজি, রূপসী বাইজি কমলার যে সতীন, সেই সতীনে কী করলো? ডাইনি, শাকচুন্নি, শাকিনী, পেতনির সহযোগিতায় এই যে আমাদের বাইজি কমলাকে কোলোটা, বেশ্যা, বারবনিতা এবং কলঙ্কিনীর অপবাদ দিল। তাহলে আমরা প্রথমেই একটা ঘটনা জানলাম। প্রথম ঘটনাটা হচ্ছে যে এক জায়গায় একটা রূপসী বাইজি ছিল, সেই বাইজির নাম ছিল কমলা। সে তার বিমাতা এবং সৎমার দাওয়াই খেয়ে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এতে খুশি হয়েছে কে? সতীন খুশি হয়ে ডাইনি, শাকচুন্নি এবং শাকুনির সহযোগিতায় এবং পেতনির সহযোগিতায় এই কমলাকে কিসের অপবাদ দিয়েছে? কোলটা, বেশ্যা, বারবনিতা এবং কলঙ্কিনীর অপবাদ দিয়েছে, যে তোর হাজব্যান্ড দূরে, ওই যে কমলার বনবাসের মতো, যে হাজব্যান্ড অনেক দূরে ছিলেন, তারপরে কমলা আর অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তো যে তোর হাজব্যান্ড তো দূরে থাকার পরও তুই কীভাবে অন্তঃসত্ত্বা হলি? আসলে অন্তঃসত্ত্বা হয়নি বলা চলে, সেটি এই দাওয়ায় খাওয়ার পরে তার পেটে কিছু একটা হয়েছে, পীড়া হয়েছে বা কিছু একটা হয়েছে। তো এতে এই সুজলা ভূমির সতী, তখন এই ঘটনাটা ঘটলো, এই সুজলা ভূমির যারা সতী ছিল, যারা সধবা ছিল, যারা বিধবা ছিল, যারা সপত্নী ছিল, যারা স্বজনী ছিল, যারা ললনা ছিল, যারা গর্ভিণী ছিল, যারা এও ছিল, যারা রজস্বলা ছিল, যারা ধনী এবং যারা অঙ্গনা এবং অর্ধাঙ্গিনী এবং যারা অসূর্যমসা ছিল এবং তারা এই এবং অরক্ষিণী যারা ছিল, তারা দেবী লক্ষ্মীর কি দিল? পূজা দিল, যাতে এই রূপসী বাইজির মতো তাদের অবস্থা না হয়। এইখানে এই যে সুজলা, সতী, বিধবা, সধবা, সপত্নী, স্বজনী, ললনা, গর্ভিণী, এও, রজস্বলা, ধনী, অঙ্গনা, অর্ধাঙ্গিনী, অসূর্যমসা,
এই যে অরক্ষণীয়, এগুলো সবগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। মানে মূল ঘটনা হচ্ছে একজন বায়েজিদ ছিল রূপসী, তার নাম হচ্ছে কমলা। সে তার মা ছিল কিমা, সৎমা এবং বিমাতা ছিল, তারা একটি দাওয়াই খাওয়াইছে। দাওয়াই মানে হচ্ছে দায় আর কি, শব্দটা এখানে দায় হবে, দাওয়াই আমি মিলানোর জন্য দিয়েছি। তাদের দাওয়াই খাওয়ানোর পরে সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এতে এই রূপসী বায়েজিদ যে সতীন ছিল, সে পেতনি, শাকিনী, শাকচুন্নি এদের সহযোগিতায় এই বাইজিকে কিসের উপবাদ দিল? কোলোটা। কোলোটা মানে হচ্ছে কোলোটা, বেশ্যা, বারবনিতা, এগুলো সিনোনিমাস, এরা একই শব্দ, মানে প্রতিশব্দ। তো সেই কুলোটা বেশা, বারবনিতা এবং কলঙ্কিনী অপবাদ দিল। তো এইটা একটা ঘটনা ঘটলো। এইটা ঘটনা ঘটার ফলে মানে সমাজে যখন একটা ঘটনা ঘটে তখন অন্য যারা আছে তারা কিন্তু সাবধান হয়ে যায়। তাহলে এই ঘটনা দেখে এই সুজলা ভূমির যারা সতী ছিল, যারা সধবা ছিল, যারা বিধবা, সপত্নী, স্বজনী, লড়না, গর্ভিণী, হিয়, অরজস্বলা, ধনী, অঙ্গনা, অর্ধাঙ্গী, অসর্যম, অরক্ষণীয়া যারা ছিল, তারা তারা লক্ষ্মীর পূজা শুরু করলো, যেন তাদের উপরে এরকম অপবাদ বা তাদের জীবনে এরকম কোনো ঘটনা নেমে না আসে। তো এইভাবে মোটামুটি ঘটনা করে, যেহেতু শব্দগুলো একই জাতীয়, একই রকম, যে কারণে ঘটনা বানানো এত সহজ কাজ না। তো আমি চেষ্টা করেছি এভাবে ঘটনাটা বানানোর জন্য। এবং এখানে ছবিটি দেখলে হয়তো আপনাদের মনে রাখতে পারে। ছবিটি কারণে দিয়েছি যেন এইটুকু পড়ার সময় বইও ছবিটাগুলো থাকবে, যখন এটা পড়ার পরে আপনাদের অন্ততপক্ষে এই কাহিনীটা মনে থাকে। মনে কি থাকবে এই কাহিনীটা? অনেকগুলো শব্দ, এই ঘটনা কার কার মনে থাকবে একটা হাত তোলেন দেখি। কার কার মনে থাকবে বলেন? একজন প্রশ্ন করেছেন যে স্যার ধনী কি? ধনী মানে হচ্ছে ভাগ্যবতী। আর কুলোটা শব্দটা হচ্ছে ওই যে বেশ্যা, বারবনিতা শব্দের প্রতিশব্দ। হ্যাঁ, অর্ধাঙ্গ থেকে দুইভাবে হয়, অর্ধাঙ্গী হয়, অর্ধাঙ্গিনীও হয়, দুইটাই অভিধানে আছে। আচ্ছা, মনে থাকবে? আমার কথা হচ্ছে মনে রাখার আর কি, যেভাবে মনে রাখা যায়। আখতারুজ্জামান ইলিয়াস, হ্যাঁ, আমার প্রিয় রাইটার আখতারুজ্জামান ইলিয়াস। আপনি অনেক সময় এগুলো মুখস্থ করে পরীক্ষা কমন পায় না, এমন কোনো উপায় আছে যে প্রশ্ন দেখেই বোঝা যাবে? এর বাইরে এত শব্দ তেমন নাই, না পাওয়ার তো কিছু নেই। এর বাইরে থেকে আর কে দেবে, কোথা থেকে দেবে? ধনী মানে ভাগ্যবতী আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এতে যাই, পরে যাই, আমাদের আরও তো টপিক রয়ে গেছে। তো এই যে গল্পে লিখেছি এরকম যে রূপসী বাইজি কমলা বিমত সৎমার দাওয়াই খেয়ে অন্তঃসত্ত্বা হয়ে গেলে কমলার সতীন, ডাইনি, শাকিনী, পেতনি সহযোগিতা কমলে কুলোটা বেশ্যা, বারবনিতা ও কলঙ্কিন অপবাদ দেয়। এই ঘটনা শুনে সুজলাপাড়ির সতী, সধবা, বিধবা, সপত্নী, স্বজনী, লড়না, গর্ভিণী এও রজস্বলা, ধনী, অঙ্গনা, অর্ধাঙ্গিনী, অসূর্যমসা, অরক্ষণীয়া লক্ষ্মীকে পূজা দিল। পরে আমরা চলে যাচ্ছি নিত্য পুরুষবাচক শব্দ। এখন এমন কিছু শব্দ আছে যেগুলোর আসলে নাই, স্ত্রীবাচক নাই, সেগুলো আমরা একটু ঘটনার আকারে দেখি। প্রথমে এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি দেখা যাচ্ছে বলেন তো? একটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, মাকসুদুর রহমান বলেছেন ছবিটা না দিলেও চলতে। আচ্ছা, ছবিটা কি অস্থির নাকি? আচ্ছা ঠিক আছে, ছবিটা, আচ্ছা ঠিক আছে, আরেকটু ছবি দিয়ে দেবো। আসলে ওই এরকম নাচের ছবি আসলে খুঁজে পাচ্ছিলাম না, সামনে যেটা পেয়েছি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো পড়ার হিসেবেই নেই। মাকসুদুর রহমান, হ্যাঁ, সমস্যাটা ছবি চেঞ্জ করে দেবো। আচ্ছা, পরের ইতে দেখেন এখানে কি দেখা যাচ্ছে। এখানে এই ছবিতে কি দেখা যাচ্ছে? পরের ছবিতে, হ্যাঁ, যুদ্ধ দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটু যুদ্ধর কাহিনী দিয়ে যদি কি মনে রাখতে পারি কিনা, যে এক ছিল লম্পট সেনাপতি। কি ছিল? যুদ্ধ চলছে এক রাজ্যে কি চলছে? যুদ্ধ চলছে। তো সেই যুদ্ধে এক ছিল লম্পট সেনাপতি।
আর ছিল কোটিপতি প্রধানমন্ত্রী। তো যে রাজ্যে কোটিপতি প্রধানমন্ত্রী অর্থাৎ অসৎ প্রধানমন্ত্রী এবং লম্পট সেনাপতি থাকে, তাহলে সেই রাজ্য তো যুদ্ধে থেকে জেতার কথা না, তাই না? তো সেই লম্পট সেনাপতি এবং কোটিপতি প্রধানমন্ত্রী স্ত্রৈণ মানুষের স্ত্রীর বাধ্য আর কি, স্ত্রৈণ চৌকিদার এবং দফাদার যারা ছিল এদেরকে নিয়ে এবং কাপুরুষ সিপাহী এবং যোদ্ধাদের কবিরাজের কাছে নিল। অর্থাৎ একটি যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা এখন এই লম্পট সেনাপতি এবং কোটিপতি প্রধানমন্ত্রীর যাদেরকে নিয়ে যুদ্ধ করবে তারা ছিল হচ্ছে স্ত্রৈণ চৌকিদার, আর ছিল দফাদার এবং কাপুরুষ সিপাহী এবং যোদ্ধা। তো কাপুরুষ সিপাহী এবং যোদ্ধা যদি থাকে আর যে স্ত্রৈণ চৌকিদার দফাদার থাকে, এদেরকে নিয়ে তো আসলে যুদ্ধে জেতার কথা না, এবং যে সেনাপতি যদি লম্পট থাকে আর প্রধানমন্ত্রী যে কোটিপতি জেতার কথা না, তাহলে এই যে এরা সবাই অসুস্থ হয়ে গেল, এই যোদ্ধায় সবাই অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাবে কবিরাজ কিছু নিয়ে এলো ভালো হওয়ার জন্য আর কি। কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, এই যে কবিরাজের কাছে নিয়ে গেল, এই ঘটনা আবার দেখে ফেলেছে বিপত্তিক ঢাকি এবং বামুন ঢুলি। অর্থাৎ যুদ্ধের ময়দানে আপনারা বাহুবলী মুভি দেখেছেন, সেখানে দেখবেন যে যুদ্ধের যে দামামা, যুদ্ধের যে ঢোল, এগুলো যে মানে ঢোলে বাড়ি দিলে, অথবা ট্রয় মুভিতে যখন দেখবেন তখন যুদ্ধ যখন লাগে তখন এই ঢোলে দেয়। তো সেই বিপত্তিক ঢাকি এবং বামন ঢুলি, সে ঢাক যে বাজায় সে হচ্ছে ঢাকি, তো বিপত্তিক ঢাকি এবং বামন ঢুলি এই লম্পট সেনাপতি এবং কোটিপতি প্রধানমন্ত্রী বিষয়টি কৃতদার রাষ্ট্রপতির কাছে কি করলো, বিচার দিল যে এই যে এখানে এদের ভুলের কারণে আপনার এই যোদ্ধা বা এদের এই অবস্থা বা এই আপনি হেরে যাচ্ছেন। তখন রাষ্ট্রপতি কুস্তিগির পাঠিয়ে দিল এদেরকে ধরে আনার জন্য। কুস্তিগিরা ধরে আনার পরে কাজী, বিচারপতি এবং পুরোহিত এরা মিলে এই বিচার করলো জল্লাদ দিকে। কাকে বিচার করলো, কাদের বিচার করলো? এই যে লম্পট সেনাপতি এবং কোটিপতি প্রধানমন্ত্রীর জল্লাদ ডেকে, অর্থাৎ জল্লাদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো আর কি। এই হলো মোটামুটি কাহিনী। জোর করে একটা ঘটনা বানাইছি, আসলে এই শব্দগুলো একই রকম তো ঘটনা বানানো যায় না, যতটুকু জোর করে বানানো যায়। তো আবার একটু ঘটনাটা দেখি, আমার কথা শুনুন আর এখানে না তাকান, আমার কথা শুনুন। সেটা হচ্ছে যে এক দেশে কি ছিল, এক লম্পট সেনাপতি ছিল, এবং ওই দেশের মানে ওই রাজ্যের যে প্রধানমন্ত্রী ছিল সেও আবার ছিল কি কোটিপতি ছিল, অর্থাৎ দুর্নীতিপরায়ণ ছিল। এখন তাদের তো যখন যুদ্ধ লেগে গেল, তখন তারা স্ত্রৈণ যে চৌকিদার দফাদার, তারপরে কাপুরুষ সিপাহী এবং যোদ্ধাদের যখন নিয়ে গেল, তখন এরা স্বভাবতই ওরা পারবে না, তখন এদেরকে অসুস্থ যখন হয়ে গেল, কার কেউ কেউ মারা গেল, এদেরকে তখন কবিরাজের কাছে নিয়ে গেলো সুস্থ হওয়ার জন্য, কারণ যুদ্ধ তো করতে হবে। এটা আবার দেখেই বললো ওই যুদ্ধের যারা ঢাকি এবং ঢোল যারা বাজান, তে বিপত্তিক ঢাকি আর হচ্ছে বামন ঢুলি, এটা দেখে পেলে যে এই রাজ্যের যে রাষ্ট্রপতি, যে প্রধান, সেই রাষ্ট্রপতি কৃতদার রাষ্ট্রপতি, সেই কৃতদার রাষ্ট্রপতির কাছে বিচার দিল এবং বলল যে কাহিনীটা এই। তখন রাষ্ট্রপতি কুস্তিগির পাঠিয়ে এদেরকে ধরে নিয়ে আসলো। কুস্তিগির তখন একটি বিচারের আসর বসলো, সেখানে কাজী, বিচারপতি এবং পুরোহিত তারা মিলে এই লম্পট সেনাপতি এবং কোটিপতি প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড দিলে, তখন জল্লাদ এসে সেই মৃত্যুদণ্ড কী করে, কার্যকর করে। এই হলো মোটামুটি ঘটনা। তো জানি না আপনাদের ঘটনা কেমন লেগেছে, কিংবা এটা এছাড়া অন্য কোনো ঘটনা, আরও ভালো ঘটনা হয়তো থাকতে পারে কারো কারোর কাছে, এটা আমি নিজে বানিয়েছি। তো এই হলো ব্যাপার, এভাবে হয়তো মনে রাখা যেতে পারে। তাহলে পরীক্ষা যদি আছে নিত্য পুরুষ বা শব্দ কয়টি, এখানে কয়টি দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 22টি শব্দ দেওয়া আছে। তো 22টি শব্দ মানে অনেক বেশি। কোনো কোনো বইয়ে 9 10 ব্যাকরণ বইয়ে হয়তো 4-5টা হয়তো আছে, এরকম 6-7টা। তো মোটামুটি সমস্ত বইয়ে আমি যে কতগুলো পেয়েছি সবগুলো নিয়ে এই এমন একটি ঘটনা তৈরি করেছি, আপনারা মনে রাখতে পারবেন কি না। তো পরে হচ্ছে বিশেষ নিমেষায়িত স্ত্রীবাচক শব্দ। এটাও পরীক্ষায় আসে অনেক সময়, যে নিচের কোনটি বিশেষ নিমেষায়িত স্ত্রীবাচক শব্দ। ইন্দ্রজিৎ বলেছেন স্যার ভালো বানাইছেন। এটা কোন ইন্দ্রজিৎ? আমাদের ম্যাথ মাস্টার নাকি? তো বিশেষ নিমেষায়িত স্ত্রীবাচক শব্দ, এটাও আমরা একটু দেখি। এখানে শুধু এই স্ত্রীবাচক যে শব্দগুলো আছে সেই কাহিনীটা আমরা একটু দেখব। পুরুষবাচকের সাথে দিয়ে দিছি। এক রূপবতী সম্রাজ্ঞী ছিল, আরেক ছিল বুদ্ধিমতী রানী। রূপবতী সম্রাজ্ঞী এবং বুদ্ধিমতী রানী তারা
আহ, এই যুবতী, দয়ামতী, মোহিতী, মহিষী এবং গরীয়সী, আহ, তাদের গরীয়সী যে যা ছিল সে শ্বশ্রুকে বলল, শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি আর কি, শাশুড়িকে বলল যে কি বলল, যে শ্রোত্রী, কর্ত্রী, নেত্রী, ধাত্রী, পত্নী, নারী, বান্ধবী, শ্রীমতী, শ্রীমতী মানে দীর্ঘিকার দেয়, শ্রীমতী এবং শিক্ষয়িত্রী মৃতা সতীর আলাপ করছে। আচ্ছা, এখন এবার একটু কাহিনীটা আমরা একটু দেখি। এইখানে একজন সতী, আগের যুগে আমরা দেখেছি পুরাণে যে সীতার কি অগ্নি পরীক্ষা, তো এরকম নারীদেরকে অগ্নি পরীক্ষা দেওয়ার রীতি প্রচলিত ছিল। তো এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে অগ্নি পরীক্ষা আসলে তো এটা একটা ওল্ড ধারণা। তো এরকম একজন মেয়েকে অগ্নি পরীক্ষা দিতে গিয়ে তাকে মোটামুটি মেরে ফেলেছে, এটা একটা প্রথার কারণে। তো এই যে অগ্নি পরীক্ষা দিয়ে সে মারা যাচ্ছে, এবং এরা হচ্ছে ধরেন যারা অগ্নি পরীক্ষার আয়োজন করেছিল সন্ত্রাসী বা অন্য তো এই ঘটনাটি কি করলো, যে রূপবতী সম্রাজ্ঞী এবং বুদ্ধিবতী রানী, যুবতী, দয়ামতী, মহিষী, গরীয়সী যা শ্বশ্রুকে বলল, অর্থাৎ এই রূপবতী সম্রাজ্ঞী এবং বুদ্ধিমতী রানীর যা হচ্ছে যে এই 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 যে এই জায়ের উপাধি হচ্ছে এইগুলো আর কি, যে দয়ামতী, মোহিতী, মহিষী, গরীয়সী। কি বলল, যে বলল যে এইখানে এই রাজ্যের যারা শ্রোত্রী ছিল, যারা কর্ত্রী ছিল, যারা নেত্রী ছিল, যারা ধাত্রী, পত্নী, নারী, বান্ধবী, শ্রীমতী ছিল, যারা শিক্ষয়িত্রী ছিল, তারা এই মৃতা সতীর আলোচনা করছে। কারণ এই মেয়েটা সত্যিকার অর্থে সতী ছিল, কিন্তু তাকেও এই সমাজের বেড়াজালের কারণে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে এবং মারা গেছে। তো এইভাবে মোটামুটি মনে রাখা যেতে পারে। কাহিনীটি এখানে লেখা আছে যে রূপবতী সম্রাজ্ঞী, বুদ্ধিমতী রানী, যুবতী, দয়াবতী, মোহিতী, মহিষী, গরীয়সী যা শ্বশ্রুকে বলল, শ্রোত্রী, কর্ত্রী, নেত্রী, ধাত্রী, পত্নী, নারী, বান্ধবী, শ্রীমতী, শিক্ষয়িত্রী মৃতা সতীর আলাপ করছে বা এর গল্প করছে। তো এইভাবে মনে রাখা যেতে পারে। তারপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য 1, গুরুত্বপূর্ণ। ইন্দ্রজিৎ বলছে গণিতের সূত্রগুলো দিয়ে গল্প বানিয়ে দেবেন। আচ্ছা, গল্প বানিয়ে দেবো না, সমস্যা নেই। বাংলা এই জায়গাটা ইম্পর্টেন্ট, 3 স্টার 4 স্টার 5 স্টার দিয়ে রাখেন, যত স্টার আছে সব দিয়ে রাখেন। সেটি হচ্ছে যে বাংলা স্ত্রীবাচক শব্দগুলো শেষে সাধারণত দীর্ঘইকার বসে। আমরা দেখেছি যে বাংলা স্ত্রীবাচক শব্দগুলো আছে, যেমন নদ, নদী যখন বলি সেটি স্ত্রীবাচক শব্দ, যখন নারী বলি নর, নারী, তখন সেটি কি স্ত্রীবাচক। নর্মালি আমাদের বাংলা যে শব্দগুলো আছে সেখানে আমরা দেখেছি, মানে বাংলা ভাষায় সেগুলো আমরা দেখেছি যে নারীবাচক শব্দ যেগুলো আছে সেখানে দীর্ঘইকার থাকে। অনেক সময় দীর্ঘইকার আছে কিন্তু সেটা নারীবাচক শব্দ না, সেটি হচ্ছে পুরুষবাচক শব্দ বা নরবাচক শব্দ। তো সেইখানে আমাদের পরীক্ষায় ভুল হতে পারে, যদি আসে নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ বা পুরুষবাচক শব্দ এরকম আসতে পারে। সেক্ষেত্রে যাতে ভুল না হয় সেগুলো আমি আইডেন্টিফাই করেছি। এই জায়গাটা আপনারা একটু খুব ভালো করে দেখবেন। যেমন তেজস্বী হয়তো শুনতে দীর্ঘইকার দেওয়া আছে, মনে হতে পারে স্ত্রীবাচক, কিন্তু না, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। তাহলে দেখেন দীর্ঘইকার দিয়ে পুরুষবাচক শব্দ, আর হচ্ছে তেজস্বী থেকে তেজস্বিনী, পয়স্বী থেকে পয়স্বরী, মায়াবী, এটা মায়াবীটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মায়াবী শুনলেই মনে হচ্ছে এটা স্ত্রীবাচক মনে হচ্ছে, তাই না? কিন্তু মায়াবী কিন্তু পুরুষবাচক। মায়াবীর স্ত্রীবাচক হচ্ছে মায়াবিনী। তারপর হচ্ছে দুঃখী দেখি মনে হচ্ছে যে আহারে দুঃখী কথা শব্দ শুনেই মনে হচ্ছে এটা মনে হয় একটি স্ত্রীবাচক শব্দ, কিন্তু দুঃখীটা হচ্ছে আসলে হচ্ছে পুরুষবাচক শব্দ, আর দুঃখিনী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যেমন সুকেশী, দেখেন সুকেশী শুনলে এটা অনেক ইম্পর্টেন্ট, 4 স্টার দিয়ে রাখেন, 3 স্টার দিয়ে রাখেন। সুকেশী, আমি কিন্তু প্রশ্ন করব, সুকেশী শুনলেই মনে হচ্ছে এটি স্ত্রীবাচক শব্দ, কিন্তু আসলে সুকেশী হচ্ছে পুরুষবাচক শব্দ, আর সুকেশিনী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। প্রণয়িনী সেম কথা। যশস্বিনী। যোগী থেকে যোগিনী, যোগী কিন্তু, যেমন মালি থেকে মালিনী। গৃহী থেকে গৃহিণী হলে হচ্ছে স্ত্রীবাচক, আর গৃহী হচ্ছে পুরুষবাচক। অনুগামী আর হচ্ছে অনুগামিনী। তাহলে এই জায়গাটা, এই ছকটা আপনারা অবশ্যই খুব ভালোভাবে পড়বেন। এইখান থেকে পরীক্ষায় যে কোনো মুহূর্তে প্রশ্ন চলে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে দেখতে এগুলোকে পুরুষবাচক স্ত্রীবাচক মনে হলো, এগুলো আসলে কী বাচক? পুরুষবাচক।
ঠিক আছে। বিশেষ দ্রষ্টব্য 2, কতগুলো স্ত্রীবাচক শব্দের দীর্ঘিকার প্রত্যয় যোগ হওয়ার পরেও, কতগুলো স্ত্রীবাচক শব্দের দীর্ঘই প্রত্যয় যোগ হওয়ার পরেও, এখানে হওয়ার পরে কথাটা বাদ পড়ছে, হওয়ার পরে আবারও স্ত্রীবাচক শব্দ হয়। অর্থাৎ স্ত্রীবাচক আছে অভাগী, তারপর আবার কি হয়েছে অভাগিনী, দুইটাই ঠিক, দুইটাই অভিধানে আছে। গোপী, গোপিনী, গোপী নিজেই কিন্তু স্ত্রীবাচক, কিন্তু আবার গোপিনীও হয়। অভাগী, অভাগিনী হয়। হেমাঙ্গী নিজেই স্ত্রীবাচক, আবার হেমাঙ্গিনী হয়। সুনয়না, সে নিজেই স্ত্রীবাচক, তারপরে আবার সুনয়নী, আবার দেখেন দৈর্ঘ্যকার যুক্ত হয়েছে। কৃষদরা, আবার কৃষদরী। বাদী, সে নিজেই হচ্ছে স্ত্রীবাচক, আবার বাদিনী হয়। ননদ, ননদিনী, ননদ নিজেই তো স্ত্রীবাচক, আবার এখানে ননদিনী হয়। ঠিক আছে, এটাকে আসলে বাহুল্য বলা যাবে না, বাংলা এরকম হয়ে থাকে। মাতঙ্গী, মাতঙ্গিনী, তারপর হচ্ছে বিহঙ্গী, বিহঙ্গিনী। সুকণ্ঠা, সুকণ্ঠা নিজেই কিন্তু স্ত্রীবাচক, কিন্তু আবার সুকণ্ঠীও বলা যায়। অর্ধাঙ্গী, এই যে একটু এটা নিয়ে কথা বলছিলেন, অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী নিজেই কিন্তু স্ত্রীবাচক ছিল। এখানে আবার কি অর্ধাঙ্গিনী বলে আবার নতুন করে দীর্ঘইকার আমরা যুক্ত করেছি। তাহলে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা আপনারা জেনে রাখবেন। ঠিক আছে, দুইটাই কিন্তু ঠিক। অভাগী, অভাগিনী। গোপী, গোপিনী। হেমাঙ্গী, হেমাঙ্গিনী। সয়না, সৈননী। তাহলে এখানে কিন্তু এই যে অভাগী, গোপী, হেমাঙ্গী, এগুলি কিন্তু আবার এটাও স্ত্রীবাচক, অর্থাৎ এখানে যা আসে সব স্ত্রীবাচক। ঠিক আছে, অর্থাৎ একটা দুইটা করে রূপ বলা যেতে পারে স্ত্রীবাচকের। পরে দেখি, সাধারণত পদবী স্ত্রীবাচক হয় না, যেমন পাল, মিত্র, পাঠান, শেখ ইত্যাদি। ব্যতিক্রম আছে, যেমন গুপ্ত থেকে গুপ্তা, খান থেকে খানম, চৌধুরী থেকে চৌধুরানী, ঘোষ থেকে ঘোষজা। তাহলে এই চারটাটা ইম্পর্টেন্ট, এগুলো একটু জেনে নেবেন। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমি যদি বলি পাল, মিত্র, পাঠান, শেখ, তারপর যদি বলি এরকম আরও অনেক বলুন, আরও যত পদবী আছে এরকম বলা যেতে পারে। কিন্তু গুপ্ত থেকে গুপ্তা, খান থেকে খানম, চৌধুরী থেকে চৌধুরানী, ঘোষ থেকে ঘোষজা, এই চারটা ব্যতিক্রম এখানে একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখি। তারপরে দেখি, সাধারণভাবে পুরুষবাচক শব্দের বিশেষণ পুরুষবাচক হয়, স্ত্রীবাচক শব্দের বিশেষণ কি হয়? স্ত্রীবাচক হয়। কিন্তু অতৎসম স্ত্রীবাচক শব্দের, এই কথাটা ইম্পর্টেন্ট, অতৎসম বাংলা বলতে পারি এখানে, অতৎসম স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না, কি হয়? পুরুষবাচক হয়। এইটি আমরা মেবি ইতি পড়িয়েছিলাম। কোথায়? প্রয়োগ এবং অপপ্রয়োগে, সম্ভবত প্রয়োগ এবং অপপ্রয়োগ পড়িয়েছিলাম। দেখেন, অতৎসম স্ত্রীবাচক শব্দের বিশেষণ আমি বললাম সুন্দর ছেলে, সুন্দর মেয়ে। ছেলে, মেয়ে হচ্ছে অতৎসম শব্দ। সুন্দর বলদ, আবার সুন্দর গায়ে। দেখেন, ছেলের ক্ষেত্রে সুন্দর ছেলে ঠিক আছে, কিন্তু এখানে আবার সুন্দর মেয়ে বলেছি, তাহলে এখানে সুন্দরী মেয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সুন্দরী মেয়ে কিন্তু হলো না। কেন হলো না বলেন তো? কারণ মেয়েটা হচ্ছে বা অতৎসম শব্দ। তারপর হচ্ছে সুন্দরী, ধরুন সুন্দর বলদ, বলদ হচ্ছে পুরুষবাচক, সুন্দর এই জন্য হয়েছে। তাহলে এখানে সুন্দরী গায়ে হওয়ার কথা ছিল, কিন্তু গায়েটা যেহেতু গায়ে একটি হচ্ছে আমাদের অতৎসম শব্দ, এই জন্য অতৎসম শব্দের যে বিশেষণ সেটা কি হবে না? স্ত্রীবাচক হবে না, পুরুষবাচক হবে। তারপর ধরেন খুরি, আমি বললাম যে বুদ্ধিমতী খুরি হওয়ার কথা ছিল, কিন্তু এই খুরি শব্দটা যদি তৎসম হতো তাহলে আমি বলতাম বুদ্ধিমান খুরি, বুদ্ধিমতী খুরি, কিন্তু বুদ্ধিমান খুরি হচ্ছে এখন পুরুষবাচক হয়েছে। তাহলে এবারে দেখি, এখানে স্ত্রীবাচক, কিন্তু তৎসম শব্দের স্ত্রীবাচক শব্দ কিন্তু আবার বিশেষণ কী হবে? স্ত্রীবাচকই হবে। যেমন সুন্দরী বালিকা, যেমন বালিকা যেহেতু তৎসম শব্দ, এই জন্য এখানে হয়েছে সুন্দরী। নারী যেহেতু স্ত্রীবাচক, তৎসম শব্দ, এই জন্য সুন্দরী হয়েছে। নারী, তাহলে সুন্দরী নারী বা বুদ্ধিমতী নারী, বা মহিলা তাহলে বিদুষী মহিলা। তারপর হচ্ছে প্রেমিকা, সুকণ্ঠী প্রেমিকা, তাহলে এখানে কি হয়েছে? স্ত্রীবাচক হয়েছে। এখানে আবার বিশেষ দ্রষ্টব্য, এইটার আবার একটা বিশেষ দ্রষ্টব্য আছে, বিধেয়, এটাও আমি পড়িয়েছিলাম, বিধেয় বিশেষণ, বিধেয় বিশেষণ স্ত্রীবাচক হয় না। বিধেয় মানে কি? নর্মালি হচ্ছে বিশেষণগুলো আগে থাকে, এই যে আগে থাকে। ছেলের বিশেষণ হচ্ছে এইটা, মেয়ের বিশেষণ হচ্ছে সুন্দর, বলদের বিশেষণ সুন্দর, গায়ের বিশেষণ সুন্দর, খুরির বিশেষণ হচ্ছে বুদ্ধিমান, বালিকার বিশেষণ কি? সুন্দরী, নারীর বিশেষণ কি? সুন্দরী, এই নারীর বিশেষণ কি? বুদ্ধিমতী, এই মহিলার বিশেষণ কি? বিদুষী, এই মহিলা প্রেমিকার বিশেষণ কি? হচ্ছে সুকণ্ঠী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিশেষের আগে হচ্ছে বিশেষণ বসে, অর্থাৎ বিশেষণের পরে হচ্ছে বিশেষণটি বসছে। কিন্তু আমরা এরকম যদি দেখি যে বিশেষণ পরে চলে গেছে,
কোথায় চলে গেছে? বিধেয় কথা মানে হচ্ছে শেষে, বিধেয় মানে হচ্ছে শেষে। যদি আমরা দেখি যে বিশেষণটা শেষে চলে গেছে, সেই শব্দটি তৎসম হোক অতৎসম হোক যা মন চা তা হোক, কোনো সমস্যা নেই, বিধেয় বিশেষণ পরে হলেই সেটা পুরুষবাচক হবে, সেটাকে আর কি দেওয়া যাবে না? স্ত্রীবাচক দেওয়া যাবে না। যেমন আমি বললাম বালিকাটি সুন্দর, সুন্দর কি বলেছি? বালিকাটি সুন্দর। দেখেন আমি এখানে উপরে কি দিলে বলেছিলাম? সুন্দরী বালিকা বলেছি, কিন্তু এখানে কি লিখেছি? বালিকাটি সুন্দর। কারণ হচ্ছে আমার বিশেষণটা পড়া চলে গেছে, অর্থাৎ বিধেয় বিশেষণ। এটা আমি আগেই পড়িয়েছিলাম, এখনও আপনাদের হয়তো রিপিট হচ্ছে বা আপনাদের রিভিশন হচ্ছে। যেমন সুন্দরী বালিকা বলেছি, আমার বিশেষণ ছিল কোথায়? আগে। সুন্দরী বিশেষণ ছিল আগে, বালিকা ছিল পরে। যেহেতু আমার বালিকা একটি তৎসম শব্দ, যে কারণে আমার বিশেষণটাও স্ত্রীবাচক হয়েছে। কিন্তু এটাকে আমি যখনই এই সুন্দরী কথাটাকে আমি পরে নিয়ে যাব, ধরুন সুন্দরী কথাটা আমি এখানে নিয়ে গেছি, তখন আমি কিন্তু আর সুন্দরী বালিকাটি সুন্দরী বলতে পারবো না, আমাকে কি বলতে হবে? বালিকাটি সুন্দর। কেন? যেহেতু আমি বিশেষণকে শেষে নিয়ে গেছি। শেষের অর্থাৎ বিধেয় বিশেষণ কখনই কি হয় না? স্ত্রীবাচক হয় না। এটা অবশ্যই জেনে রাখতে হবে। যেমন নারীটি সুন্দর, কিন্তু সুন্দরী নারী। মহিলাটি বিদ্বান, কিন্তু বিদুষী মহিলা বলতে পারবো, কিন্তু মহিলাটি বিদ্বান। যেহেতু আমি বিশেষণটা পরে নিয়ে গেছি, বাক্যের শেষে নিয়ে গেছি, বিধেয় বিশেষণ, সুতরাং সেই আগে আমার তৎসম না অতৎসম না কি সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো, যেহেতু আমি বিশেষণটা পরে দিয়েছি, আমাকে অবশ্যই সেই বিশেষণটি পুরুষবাচক দিতে হবে। এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা বুঝতে পেরেছেন কি না? ইন্দ্রজিৎ কি প্রশ্ন করেছেন? স্যার বিশেষ নিয়ম মানে কি? বিশেষ নিয়ম মানে হচ্ছে, ধরেন এর আগে আমরা পড়েছি যে রস্বইকার থাকলে রস্বইকার যুক্ত হয়ে এটা গঠিত হয়, বা দীর্ঘইকার বা ইনি বা বিনি এরকমভাবে হয়েছে। কিন্তু এই একটু আগে যেগুলো বলেছি এগুলো এরকম কোনো নিয়ম নাই, এগুলো এমনি হয়েছে। ডালিয়া শুনতে পারছি না কেন? লতিফা আবার্ড, পিকু জি, এনটিআর, মুন্নি জি স্যার। এইটুকু কি আপনারা এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটাও বোঝানোর জিনিস। আগে যেগুলো বোঝানোর জিনিস না, এগুলো কিন্তু আমি দ্রুত স্কিপ করেছি, আমি দ্রুত চলে গেছি পড়ে, হ্যাঁ, রিডিং পড়ে চলে গেছি। কিন্তু যে জায়গাটা বোঝানোর, সেই জায়গায় কিন্তু আমি টাইম নিচ্ছি। হ্যাঁ, আপনারা এই ছকটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এন বলেছেন ক্লিয়ার না। আচ্ছা, এন এর নাম আমি জানি না। আচ্ছা, এন আপনি একটু শুনেন, ক্লিয়ার না। আচ্ছা, আমি আবার রিপিট করছি, একদম আস্তে আস্তে রিপিট করছি, একদম রিপিট করছি। আচ্ছা, দেখুন, অতৎসম স্ত্রীবাচক শব্দের বিশেষণ, আমি এখানে এটা কিন্তু স্ত্রীবাচক না, এই যে এটা আমি বোঝানোর জন্য সাথে এটা দিয়েছিলাম, এইটাও স্ত্রীবাচক নয়, তাহলে এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখি। ধরেন আমি লিখলাম এখানে মেয়েটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, এবং মেয়েটা হচ্ছে অতৎসম, অর্থাৎ তৎসম শব্দ না। এখন অতৎসম শব্দের যে স্ত্রীবাচক শব্দের যদি বিশেষণ হয়, তাহলে মেয়ে হচ্ছে একটি শব্দ, তাই না? আমি লিখি এখানে মেয়ে এটা একটা স্ত্রীবাচক শব্দ। এখন মেয়েটা হচ্ছে তৎসম শব্দ না। এখন এটার আমি একটা বিশেষণ দিতে চাই। ধরুন বিশেষণটা আমি দিলাম, বললাম আমি সুন্দরী মেয়ে। এখন আমাদের বাংলা ব্যাকরণ বলেছে যে আপনার যদি অতৎসম শব্দ হয়, অতৎসম স্ত্রীবাচক শব্দ যদি হয়, অতৎসম স্ত্রীবাচক শব্দের যে বিশেষণ হবে সেটি আপনি স্ত্রীবাচক দিতে পারবেন না। এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম। তাহলে আমার এই মেয়ে শব্দটি তো অতৎসম স্ত্রীবাচক শব্দ, তার আগে আমি বিশেষণ দিয়েছি কি? সুন্দরী। তাহলে সুন্দরী তো হচ্ছে সুন্দর থেকে সুন্দরী, তাই না? তাহলে সুন্দরী হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, তাহলে এখানে স্ত্রীবাচক দেয়া যাবে না, আমাকে কী বলতে হবে? সুন্দর মেয়ে। কিন্তু মেয়ে না দিয়ে যদি আমি এখানে দিতাম নারী হচ্ছে একটি তৎসম শব্দ, সেক্ষেত্রে কিন্তু আবার কি হতো? তখন কিন্তু সুন্দর নারী বলা যাবে না, তখন কি? সুন্দরী নারী। আপনারা কি বুঝতে পেরেছেন? আবার আমি এখান থেকে বোঝাচ্ছি। ধরেন আমি বললাম সুন্দর ছেলে, তাহলে এখানে কিন্তু সুন্দরী মেয়ে হওয়ার কথা ছিল, সুন্দরী মেয়ে হয়েছে?
সুন্দরী মেয়ে হয় না, কি হয়েছে? সুন্দর মেয়ে। কেন সুন্দর মেয়ে হয়েছে? কারণ মেয়ে একটি অতৎসম শব্দ, অতৎসম স্ত্রীবাচক শব্দ। তাহলে অতৎসম স্ত্রীবাচক শব্দের যে বিশেষণ, এই যে বিশেষণ সুন্দর, এটা কিন্তু পুরুষবাচক হয়ে গেছে, সুন্দরী কিন্তু হয় নাই। যেমন সুন্দর বলদ, এটা সুন্দর বলদ, এটা পুরুষবাচক, এটাও পুরুষবাচক, সুন্দর পুরুষবাচক, বলদও পুরুষবাচক, ঠিক আছে। কিন্তু বলদের যে স্ত্রীবাচক শব্দ হচ্ছে গায়, তাহলে গায়ের ক্ষেত্রে আমার অবশ্যই সুন্দরী গায়ে বলার দরকার ছিল। কিন্তু গায়ে যেহেতু একটা অতৎসম শব্দ, একটা বাংলা শব্দ, যে কারণে আমাকে কি বলতে হবে? সুন্দর গায়ে বলতে হবে, সুন্দরী গায়ে বলা যাবে না, ঠিক আছে। যেমন খুরি, খুরি হচ্ছে একটি অতৎসম শব্দ, তাহলে তার আগে আমি একটি শব্দ যোগ করেছি বুদ্ধিমান। যেহেতু খুরি একটি স্ত্রীবাচক শব্দ, তার আগে বুদ্ধিমতী হওয়ার কথা ছিল, কিন্তু বুদ্ধিমতী হয় নাই। কেন বুদ্ধিমতী হয় না? কারণ খুরি তৎসম শব্দ না। তৎসম শব্দ যদি হতো তাহলে আমি এখানে বলতাম বুদ্ধিমতী। ধরেন আমি এখানে একটা তৎসম শব্দ দিয়ে দিলাম, মনে করেন ললনা, কি দিয়ে দিলাম? ধরেন ল না, তাহলে এখানে কিন্তু বুদ্ধিমান ললনা বলা যাবে না, তাহলে আমার কি বলতে হবে? বুদ্ধিমতী ললনা। যেহেতু আমার খুরিটা অতৎসম শব্দ, এখন তার যে আমার বিশেষণ, সেই বিশেষণটা আমাকে স্ত্রীবাচক দেওয়া যাবে না, পুরুষবাচক দিতে হবে। তাহলে এই পাশে হচ্ছে তৎসম স্ত্রীবাচক শব্দের উদাহরণ দিয়েছি। যেমন আমি লিখেছি বালিকা, বালিকা হচ্ছে একটি কি শব্দ? বালিকাটা হচ্ছে একটি তৎসম শব্দ। তার আগে বিশেষণটা দিয়েছি হচ্ছে সুন্দরী। এখানে কিন্তু সুন্দর বালিকা বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ বালিকা তৎসম, বালিকার যে স্ত্রীবাচকের যে বিশেষণ, সেটাও কি হবে? স্ত্রীবাচকই হবে। যেমন নারী, নারী একটা তৎসম শব্দ, তার বিশেষণটা স্ত্রীবাচক হবে, দিয়েছি স্ত্রীবাচক। এই নারী হচ্ছে একটা এই তৎসম স্ত্রীবাচক শব্দ, তার বিশেষণ কি হবে? তার বিশেষণটা কিন্তু স্ত্রীবাচক হবে, এই জন্য বুদ্ধিমতী দিয়েছি। মহিলা, এটা একটি তৎসম শব্দ, তার বিশেষণটা কি হবে? বিদুষী। যে আমি কিন্তু বিদ্বান বলি নাই, বিদুষী বলেছি। প্রেমিকা, প্রেমিকা হচ্ছে একটি কী শব্দ? তৎসম স্ত্রীবাচক শব্দ, এবং তার বিশেষণটা দিয়েছি সুকণ্ঠ, দেওয়া যাবে না, কী দিতে হবে? সুকণ্ঠী। এইটাও কী দিতে হবে? স্ত্রীবাচকে দিতে হবে। তো এই তো গেল এইটা। কিন্তু এইখানে আবার আরেকটা কথা আছে। নর্মালি আমরা ওই যে বিশেষণগুলো আছে, বিশেষণটা হচ্ছে আগে ব্যবহার করি, বিশেষের আগে ব্যবহার করি। এই যে ছেলের আগে সুন্দর বিশেষ ব্যবহার করছি, মেয়ের আগে, তারপরে যে বলদের আগে দেখুন বিশেষণ আছে, গায়ের আগে বিশেষণ আছে, খুরির আগে বিশেষণ, বালিকার আগে বিশেষণ, নারীর আগে বিশেষণ, নারীর আগে বিশেষণ, মহিলার আগে বিশেষণ, প্রেমিকার আগে বিশেষণ। কিন্তু এই বিশেষণটা যদি আমি পরে নিয়ে যাই, তাহলে বাক্যের শেষে যদি নিয়ে যায়, তাহলে সেই বিশেষণকে আমি কখনো স্ত্রীবাচক দেয়া যাবে না। সেটি অতৎসম শব্দ হোক আর তৎসম শব্দই হোক, অতৎসম হোক আর তৎসমই হোক, বিশেষণ যদি বাক্যের শেষে যায়, তাহলে সেই বিশেষণকে অবশ্যই পুরুষবাচক রাখতে হবে। যে কারণে এই যে দেখেন, বালিকাটি কি বলেছি? বালিকাটি সুন্দর। কি বলেছি? বালিকাটি সুন্দর, নারীটি সুন্দর। কিন্তু আবার যদি আমি বলি সুন্দরী নারী, যদি বলি সুন্দরী বালিকা, তাহলে ঠিক আছে। কিন্তু যখন আমি সুন্দরটা পরে নিয়ে গেছি, এই জন্য আর সুন্দরী রাখা যাবে না। বালিকাটি সুন্দরী বলা যাবে না, নারীটি সুন্দরী বলা যাবে না, নারীটি সুন্দর। মহিলাটি বিদুষী বলা যাবে না, মহিলাটি বিদ্বান। যেহেতু আমি বিশেষণটা তার স্থানচ্যুত হয়েছে, বিশেষণটা এই পাশে থাকার কথা ছিল, বামে থাকার কথা ছিল, কিন্তু সে কোথায় চলে আসছে? ডানে চলে আসছে। ডানে চলে আসলে সে বিশেষণ তার রূপ পরিবর্তন করে পুরুষবাচক হয়ে যাবে। সেটি অতৎসম শব্দ হোক বা তৎসম শব্দ হোক। আমি অনেক বুঝিয়েছি, আর পারবো না। শাহনাজ বলেছেন অতৎসম শব্দ এবং তৎসম শব্দ চিনব কীভাবে? দেখেন এইখানে এই যে ছেলে, এই যে মেয়ে, বলদ, গায়, খুরি, এই দেখেই মনে হচ্ছে যে আমাদের এই দেশীয় শব্দ, তাই না? কিন্তু যখন আমি বলছি বালিকা, নারী, দেখেন দীর্ঘইকার আছে, নারী দীর্ঘইকার আছে, মহিলা, প্রেমিকা, চেহারাটাই বলে দিচ্ছে যে এটা হচ্ছে কী শব্দ? স্ত্রী, কী বলে? তৎসম শব্দ। তাছাড়া যে উদাহরণগুলো দিয়েছি বইয়ের মধ্যে, এই উদাহরণগুলি আছে, পরীক্ষা যদি আসে আপনারা দেখবেন এই উদাহরণ থেকে আসবে। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছেন। আর না বুঝলে আসলে আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, সজল বলেছেন যে বুদ্ধিমান খুরি বলতে যে শুনতে জানি কেমন মনে হয়। এগুলো আমরা ব্যবহার করি না, তো মানে ওইভাবে ব্যবহার করি বা শুনে অভ্যস্ত না, যে কারণে হয়তো আমাদের, বা আমরা ভুল উচ্চারণ করে আসছি এখন পর্যন্ত, বা ভুল বলে আসছি। তো ভুলটা শুনতে শুনতে ভুলটাই কিন্তু কানের মধ্যে থেকে যায়। হ্যাঁ, বিধেয় বিশেষণ আমরা পদের ক্লাসে বুঝিয়েছিলাম। হ্যাঁ, এনটিআর বলেছেন, হ্যাঁ আমি ভুলে গেছি। বিধেয় বিশেষণ পদের ক্লাসে, মানে বিশেষণে বুঝিয়েছিলাম মনে হয়, বিধেয় বিশেষণ মানে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে। হ্যাঁ, মনে পড়েছে। কিছু বাকভঙ্গি
কিছু বাকভঙ্গি পুরুষবাচক স্ত্রীবাচক শব্দে একই হয়। দেখেন আমি বললাম তোমার ছেলে মানুষই এখনও কাটেনি, এই তোমার জায়গায় ধরেন তোমার জায়গায় আমি দিলাম, এখানে দিলাম ধরেন রহিমের, কি দিলাম, রহিমের ছেলে মানুষই এখনও কাটেনি। এই ছেলে মানুষই মানে কি? এই ছেলে মানুষই মানে হচ্ছে মানে আনাড়িপনা, মানে ইমেচিউর আচরণ, তাই না? তো এখানে আমি বললাম রহিমের ছেলে মানুষ এখনও কাটেনি। এখানে আমি যদি বলি যে রহিমার, বা আমি যদি বলি ধরেন রহিমার ছেলে মানুষ এখনও কাটেনি, এখানে কিন্তু রহিমা দিয়েছি বলে এখানে আবার দিয়ে না মেয়ে মানুষই, অর্থাৎ এই ছেলে মানুষইটা পুরুষের ক্ষেত্রে হবে, স্ত্রীর ক্ষেত্রে হবে, অর্থাৎ পুরুষবাচক শব্দের সাথে হবে, স্ত্রীবাচক শব্দের সাথে হবে। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। এই ছেলে মানুষই মানে আসলে ছেলের মানসিকতা না, এই ছেলে মানুষই মানে হচ্ছে যে কোনো ইম্যাচিউর আচরণ কিংবা আনাড়ি আচরণ বা শিশুসুলভ আচরণ। ঠিক আছে, ঠিক তেমনি এখানে এই যে সতীপনা, এই সতীপনা মানে হচ্ছে সততা আর কি, সততা। আমি বললাম যে তোমার সতীপনা তোমাকে সবার থেকে আলাদা করেছে, এটা আমি লিখলাম। এখানে তোমার জায়গায় ধরেন আমি বললাম যে রহিমের সতীপনা তোমাকে সবার থেকে আলাদা করেছে। এখানে আবার রহিম দিয়েছি বলে, ধরেন আমি রহিম দিয়েছি বলি যে রহিমের সাথে তো সতীপনা হয় না, সৎপনা হওয়ার কথা, তাই না? সৎ থেকে সতী, তাহলে রহিমের সৎপনা রহিমকে সবার থেকে আলাদা করেছে কেউ বলা যাবে না। অর্থাৎ এখানে রহিম করিম বা রহিমা যাই থাকুক না কেন, সতীপনা পুরুষ এবং স্ত্রী দুইটার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। তো এই জায়গাটা মনে রাখতে হবে, ছেলে মানুষইটার ব্যাপারটা আর হচ্ছে সতীপনাটা, এই দুইটা মনে রাখতে হবে, পরীক্ষা চলে আসতে পারে। তারপর হচ্ছে আনি প্রত্যয়যুক্ত কিছু শব্দের স্ত্রীবাচকতা না বুঝিয়ে বৃহৎ অর্থে বোঝায়, এইটা অনেক ইম্পর্টেন্ট। 3 স্টার 4 স্টার 5 স্টার দিয়ে রাখেন। যেমন অরণ্যানী, এটা পুরুষবাচক, স্ত্রীবাচক করেছি, অরণ্য হচ্ছে পুরুষবাচক আর এটি স্ত্রীবাচক। এটা কিন্তু আর ওই স্ত্রীকে না বুঝিয়ে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম পরীক্ষা আসতে পারে। বৃহৎ অর্থে নিচের কোনটি স্ত্রীবাচক হয়েছে? ঠিক তেমনি বন থেকে বনানী এবং হিম থেকে হিমানী। হিম মানে বৃহৎ বরফখণ্ড আর কি, হিমানী বৃহৎ বরফখণ্ড, বুঝতে পেরেছেন? হিম মানে হচ্ছে বরফ আর হিমানী হচ্ছে বৃহৎ বরফখণ্ড। তাহলে যে হিমানী বা হিমানী জমানো অর্থেও ব্যবহৃত হয়, তাহলে পরীক্ষা যদি আসে তাহলে এটা যেন ভুল না হয়। অরণ্যানী, বনানী, আর একটা হচ্ছে কি হিমানী, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 স্টার 4 স্টার 5 স্টার দিয়ে রাখেন। ইকা প্রত্যয়যুক্ত কিছু শব্দের স্ত্রীবাচক না বুঝিয়ে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ক্ষুদ্রার্থে ইকা হবে। যেমন পুস্তক থেকে পুস্তিকা, নাটক থেকে নাটিকা। পুস্তক বলতে হচ্ছে একটা বই বোঝায়, পুস্তিকা বলতে আরও ছোটো বোঝায়, নাটক থেকে একটা নাটক, নাটিকা বলতে বোঝায় 5-6 মিনিটে, 7-8 মিনিটের। মালা থেকে মালিকা, ঠিক তেমনি গীতি থেকে গীতিকা, একাঙ্ক থেকে একাঙ্কিকা। বিশেষ দ্রষ্টব্য ই প্রত্যয়যুগীয় ক্ষুদ্রার্থ হতে পারে, যেমন ডিঙ্গা থেকে ডিঙি, যেমন কাঠ থেকে কাঠি, ছোড়া থেকে ছুরি। ডিঙ্গা যদি বলি তাহলে একটা ডিঙ্গা, কিন্তু যখন বলি ডিঙি তখন ছোটো বোঝাচ্ছে। যখন কাঠ বোঝায় তখন অনেক বড় কাঠ হতে পারে। আর কাঠি যখন বুঝি তার নাম ছোটো একটা জিনিসকে বোঝায়। যখন বলি ছোড়া তখন অনেক বড় কিছু একটা বোঝাচ্ছে। কিন্তু যখন ছুরি বোঝায় তাহলে যে ছোটো যে ছুরিগুলো থাকে অনেক সময় চামড়া ছাড়ানোর কাজে ব্যবহৃত হয়। তাহলে পুটলা বা পুটলা থেকে পুটিল না, এটা হবে, পুটলি হবে। হ্যাঁ, পুটলা থেকে পুটলি যখন বলি তখন সেটা হচ্ছে কি হয়, ছোটো বোঝাচ্ছে। তাহলে কোষা থেকে কুশি, এটাও কি বোঝাচ্ছে, ছোট অর্থে ব্যবহৃত হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কাছাকাছি কয়েকটি পুরুষ স্ত্রীবাচক শব্দ, এটা একেবারে জেনে নিতে হবে, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন সুকেশ থেকে সুকেশা, সুকেশ হচ্ছে পুরুষবাচক শব্দ, আর সুকেশ হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর সুকেশী, যেটা অলরেডি আমি বলেছিলাম, সুকেশী কিন্তু পুরুষবাচক শব্দ। সুকেশীর স্ত্রীবাচক শব্দ হচ্ছে সুকেশিনী, আর সুকেশের সাথে হচ্ছে সুকেশা। ধরুন পরীক্ষা আসলো সুকেশ, আপনি দিলেন সুকেশিনী, ভুল হবে। পরীক্ষায় আসলো সুকেশী, আপনি দিলেন সুকেশা, ভুল হবে। কিন্তু কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ দেখেছেন? এইটার সাথে এটার লিঙ্ক আপ, অর্থাৎ আপনি সুকেশ আসলে সুকেশা দিবেন, সুকেশী আসলে দিবেন সুকেশিনী। ঠিক আছে, পরীক্ষায় আসলো সুকেশী শব্দের স্ত্রীবাচক কি? অপশনে থাকলো সুকেশিনী, আবার থাকলো সুকেশা। আপনি কোনটি দেবেন? সুকেশিনী দেবেন, যেহেতু সুকেশী আছে। বুঝতে পেরেছেন? আর সুকেশী কিন্তু পুরুষবাচক শব্দ, এইটুকু খেয়াল রাখবেন। কল্যাণী এসু আর কল্যাণী আসু, যখন একার থাকবে এবং মূর্ধন্য স থাকবে, পুরুষ লেখলে কি লাগে?
পুরুষ শব্দটি লিখলে হচ্ছে মূর্ধন্য ষ লাগে, তাহলে যখনই আপনি দেখবেন মূর্ধন্য ষ আছে তখন সেটা পুরুষবাচক। আর স্ত্রী লিখলে কী লাগে? স্ত্রী লিখলে দন্তস্ব লাগে। যখনই আপনি দেখবেন দন্তস্ব, যখনই আপনি দেখবেন দন্তস্ব তখনই বুঝবেন সেটা স্ত্রীবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। যখনই দেখবেন মূর্ধন্য ষ, যখন দেখবেন মূর্ধন্য ষ তখনই বুঝবেন আপনি কি সেটি হচ্ছে পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। মনে থাকবে এই শর্টকাট টেকনিকে, আমি মনে রাখি, আপনারা মনে রাখতে পারবেন। যেমন কল্যাণ নিয়ে এসু আর কল্যাণ নিয়ে আসু, কল্যাণ বরেশু, কল্যাণ বরাসু, শ্রদ্ধাস্পদাসু, এইগুলো কোনটা স্ত্রীবাচক কোনটা পুরুষবাচক এটা নিয়ে অনেকের খটকা লাগে। কিন্তু শর্টকাট টেকনিকটা হচ্ছে, দেখেন মূর্ধন্যষ আছে, ওইখানে মূর্ধন্যষ আছে, পুরুষ লিখতে কী লাগে? মূর্ধন্যষ লাগে। তাহলে যেগুলোর মধ্যে মূর্ধন্যষ আছে সেগুলো পুরুষবাচক। এই দেখেন দন্তস্ব আছে, স্ত্রী লিখতে কী লাগে? দন্তস্ব লাগে। সুতরাং যেগুলোর সাথে দন্তস্ব আছে সেগুলো কি হবে? স্ত্রীবাচক হবে। আন্ডারস্টুড? ওকে। এখন কিছু গুরুত্বপূর্ণ উভয়বাচক শব্দ আছে, যেমন সন্তান, মন্ত্রী। যেমন মন্ত্রী অনেক সময় নিত্য পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আবার সেটা কোনো বইয়ে দেখেছি যে সেটা উভয়বাচক অর্থে ব্যবহৃত হয়। ঋষি উভয়বাচক করতে ব্যবহৃত হতে পারে। শূন্য, পুলিশ উভয়বাচক করতে ব্যবহৃত হতে পারে। মানুষ, গরু, এগুলো অলরেডি আমরা বলেছি। এখান থেকে সন্তান, মন্ত্রী, ঋষি, শূন্য, পুলিশ একটু জেনে রাখবেন। এই হলো মোটামুটি আমাদের পুরুষ স্ত্রীবাচক শব্দ শেষ হয়ে গেছে। এবার পদশ্রিত নির্দেশক হচ্ছে আর্টিকেল। আপনারা জানেন টিটাখানা আর্টিকেল, সেই টিটাখানার থেকে পরীক্ষায় কী প্রশ্ন আসবে, অনেক কথাবার্তা এখানে লেখা আছে, সেই কথাবার্তাতে আমরা না যাই। তো বচনভেদে আর্টিকেল কী ব্যবহৃত হয়? এক বচনে হচ্ছে টা, টি, খানা, খানি, গাছাগাছি। তাহলে এক বচনে কয়টা ব্যবহৃত হয়? এক বচনে ব্যবহৃত হয় 1, 2, 3, 4, 5, 6টা কি? একটা হচ্ছে টা, টিটাখানা, এক কথা হচ্ছে টিটা আগে দিলে ভালো হতো, টিটাখানা। তারপর হচ্ছে খানি, গাছা এবং গাছি। এই কটা হচ্ছে এক বচনে ব্যবহৃত হয়। বহু বচনে হচ্ছে গোলাগুলি, গুলো এবং গুলিন ব্যবহৃত হয়। এখন টিটায়ের ব্যবহার এক শব্দের সাথে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি বোঝায়? অনির্দিষ্টতা বোঝায়। যখন আমি বললাম একটি দোকান, সেটা যে কোনো দোকান, নির্দিষ্ট না। লোকটা কি কাণ্ড নাই করলো, সেটা কোন লোক আমরা জানি না, সেটা অনির্দিষ্ট বোঝাচ্ছে। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে সুনির্দিষ্ট বোঝায়। এটি যেন কার বাড়ি, তারপরে হচ্ছে ওটা নয়, ওইটা আনো, এটি আমার প্রিয় বই। তাহলে নির্দেশক সর্বনামের পরে যখন আমি টিটাখানা যুক্ত করছি, এটাও ইম্পর্টেন্ট, তখন সুনির্দিষ্ট বোঝাচ্ছে। এখানে এটাও ইম্পর্টেন্ট। নিরর্থকভাবেও নির্দেশক টাটি ব্যবহৃত হতে পারে, এটাই ইম্পর্টেন্ট না। বড় জিনিস সম্বন্ধে অবজ্ঞা, অপ্রিয়তা ইত্যাদি বোঝাতে টাটি যুক্ত হতে পারে। ছাত্রটা কোথায়? এটাও ইম্পর্টেন্ট না। প্রাণীবাচক শব্দের পরে অনাদর ও ঔদাসীন্য বোঝাতে টাটি যুক্ত হয়, যেমন ছেলেটা কেমন, বেদাবটা, এরকম। এটাও ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুটো, যে দুটো আমি দাগিয়ে দিয়েছি। অতি ঘনিষ্ঠতা বুঝে যা ব্যবহৃত হয়। আকিবটা বেশ চটপটে, মেয়েটা বেশ ভদ্র, এটা দেখা যেতে পারে। কোনো বস্তুর আকারে পূর্ণতা বুঝে টা যুক্ত হতে। বাড়িটা হাহাকার করছে, কবিতাটা বেশ বড়, ক্লাসটা বেশ বড়, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। টু, অল্প একটু বোঝাতে ব্যবহৃত হয়, যেমন আমার ফিরতে একটু দেরি হবে, তার মন আগের চেয়ে ভালো। একটু কোথায়? আগের চেয়ে একটু ভালো। আদর বোঝাতে একটু ব্যবহৃত হয়, একটু কাছে এসো বাবা, একটু খেয়ে দুধ খাও। এটাও ইম্পর্টেন্ট না, এটা শুধু এই অংশটুকু পড়া যেতে পারে। তারপরে হচ্ছে টুকু হচ্ছে সংস্কৃত তুকুন কেন বলছি, তুনুক শব্দ থেকে টুকু শব্দের উদ্ভব। এই কথাটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে টুকু কথাটা কোথা থেকে আসছে? টুকু কথাটা আসছে সংস্কৃত তনুক থেকে আসছে, এবং মৈথিলি সাহিত্যে তনুক শব্দের ব্যবহার রয়েছে। এই শব্দটি এখন হিন্দিতে ব্যবহৃত হয়। টুকু ব্যবহারের কয়েকটি নিয়ম। অল্প বোঝাতে টুকু ব্যবহৃত হয়, এতটুকু ছেলে। আদর বোঝাতে টুকু ব্যবহৃত হয়, দুটুকু খেয়ে নাও। অরূপ পদার্থ বিষয়ক বিশেষবোধ বোঝাতে এরকম ব্যবহৃত হয়। হাওয়াটুকু, কৌশলটুকু, যে জিনিসকে টুকরো করলে তার বিশেষত্ব নষ্ট হয় না, সেই সম্বন্ধে টুকু ব্যবহৃত হয়, যেমন কাগজটুকু, বৈঠকটুকু। এটুকু একটু পড়ে নেন। তারপর হচ্ছে গাছা এবং গাছি, ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে। খানাখানি যেমন মুটের ওপর চওড়া জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তেমনি সরু জিনিসের উপরে ব্যবহৃত হতে পারে, যেমন লাঠিখানা, ছড়ি গাছা,
জীববাচক পদার্থ বুঝতে কাছাকাছি ব্যবহৃত হয়, কেঁচোগাছি। সরু জিনিস বা লম্বা ছোটো হলে সেক্ষেত্রে কাছাকাছি ব্যবহৃত হয়, দাড়িগাছা, গোঁফগাছা। এটা আসলে কাছাকাছি ওইরকমভাবে ইম্পর্টেন্ট না, জাস্ট একটু পড়ে রাখবেন। খানিক অনির্দেশক প্রত্যয়যোগে খানিক ব্যবহৃত হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। আমাকে খানিক টাকা দাও, তারপর হচ্ছে চলো মাইল খানেক হাঁটা যাক, অনির্দিষ্ট। হ্যাঁ, তাহলে খানিকটা হচ্ছে অনির্দিষ্ট ব্যবহৃত হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে গোটা বচনবাচক শব্দের আগে বসে, যেমন খানাখানি পরে বসে, গোটা হচ্ছে আগে বসে, খানাখানি পরে বসে, এটা জানা যায়, এটুকু পড়লেই হবে। টাক, টুকু, টুকু, টু ইত্যাদি পদস্থ নির্দেশক নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা ব্যবহৃত হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। টাক, টুকু, টুকু, টু এগুলো হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্ট দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন পোয়া টাক দুধ দাও, সবটুকু ভাত খেয়ে ফেলো। তারপর হচ্ছে বিশেষ অর্থে নির্দিষ্ট কয়েকটি শব্দ হচ্ছে ক্যাতা, পা, পাটি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ক্যাতা, এই 3 কেতা জমির দাম 1 লক্ষ টাকা, 20 টাকার 10 কেতা নোট, কাতা হয়ে গেছে, এটা কেতা হবে। তারপর হচ্ছে তা, 6টা কাগজ দাও। তারপর হচ্ছে পাটি, তার উপরের পাটি দাঁত নেই, এটা হচ্ছে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, এটুকু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইংরেজি, এটা কি ছিল, এটা হচ্ছে মনে হয় দিস ছিল, যতটুকু মনে পড়ে, দিস, আর এটা ছিল মাই। দিস এবং মাই প্রভৃতি সর্বনাম বিশেষণ পদ থাকলে বিশেষ পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু বাংলা ক্ষেত্রে বসে, যেমন আমার বইটি কোথায়, আমার কলমটি কোথায় রাখলে, ওটাও ইম্পর্টেন্ট না। এ হলো মোটামুটি আমাদের পদাশ্রিত নির্দেশক, এটা আসলে আমাদের জন্য অত ইম্পর্টেন্ট কোনো টপিক না। উক্তিটাও পরীক্ষা ওইভাবে আসে না। উক্তি থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে উক্তি। উক্তি শব্দের অর্থ হচ্ছে বলা। উক্তি সম্পর্কে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উক্তি হচ্ছে 2 প্রকার। উক্তি হচ্ছে ব্যাকরণে বাক্যতত্ত্বে আলোচিত হয়, কোথায় আলোচিত হয়, বাক্যতত্ত্বে আলোচিত। উক্তি ইংরেজি হচ্ছে ন্যারেশন। উক্তি 2 প্রকার, একটি প্রত্যক্ষ উক্তি, ডাইরেক্ট নেরেশন, আর একটি হচ্ছে ইনডাইরেক্ট নেরেশন। তারপর হচ্ছে প্রত্যক্ষ উক্তি হচ্ছে ডাইরেক্ট নেরেশন, তো আপনারা বুঝেনি, যেটা সরাসরি বলা হয়। তারেক বলল আজ 7 দিন যাবৎ আমি টাইফয়েড ভুগছি, এটা আপনারা সহজ, এটা আপনারা জানেন। তা হচ্ছে পরোক্ষ উক্তি, এটা আপনারা জানেন যে এখানে কালাম বলল যে সে আজই সাভার যাবে। তো এগুলো আমরা আর সময় নষ্ট না করছি। অ্যান্ড উক্তি পরিবর্তনের নিয়মাবলী 1 নম্বরটা দেখেন, প্রত্যক্ষ উক্তির বক্তার বক্তব্য অংশ উদ্ধৃতি চিহ্নের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরোক্ষ উক্তির উদ্ধৃতি চিহ্ন লোপ সাধন করতে হয় এবং উদ্ধৃতি চিহ্ন স্থানে যে সংযোজক অব্যয়টি যোগ করতে হয়। বাক্যের অর্ধ রক্ষার জন্য বক্তব্যের মধ্যে বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়, সেটা আমরা দেখব কীভাবে পরিবর্তন হয়। উপস্থাপক অংশের পর প্রত্যক্ষ উক্তিতে একটা কমা দিতে হয়, অর্থাৎ জের পরে একটা কমা দিতে হয়, বা জের পরেও কমা দিতে হয়, বা প্রত্যক্ষ উক্তির আগেও একটা কমা দিতে হয়। প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি পরিবর্তন করলে যদি 2 প্রকার অর্থ বোঝায়, তাহলে ঠিক অর্থ বোঝানোর জন্য বন্ধনীর সাহায্যে তা বুঝিয়ে দিতে হবে। এর মানে হলো, ধরেন আমি বললাম করিম বলল যে তিনি ভাত খাবেন না, এর মানে বোঝাচ্ছে করিম বললেন যে তিনি ভাত খাবেন না, বলতে কি কোনো একজন ব্যক্তির কথা বলছে? এটা এই তিনিটা আসলে কে? এই তিনিটা কি করিম নাকি অন্য কোনো ব্যক্তি, এটা আমরা আসলে বুঝতে পারছি না, এইটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। অর্থাৎ করিম বললেন যে তিনি, অর্থাৎ করিম ভাত খাবেন না বা যাবেন না। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে এরকম যদি অর্থের কোনো একটা প্রবলেম যদি হয় যে অর্থ 2 রকম অর্থ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ব্র্যাকেটে কার কথা বলা হয়েছে সেটি লিখে দিতে হবে। উপস্থাপিত বাক্য যদি বিবৃতিমূলক হয়, তাহলে প্রত্যক্ষ উক্তির বাক্য পরিবর্তিত হয়ে পরোক্ষ উক্তিতে নিম্নভাবে গঠিত হবে। কীভাবে গঠিত হবে দেখি আমরা। টেকনিক, প্রথমে যে উপস্থাপক অংশ, তারপরে যে কমা, তারপর হচ্ছে উপস্থাপিত অংশ। আমরা দেখি, আমেনা বলল আমার ভাই বাড়ি নেই, তাহলে এটাকে যদি আমরা করি, আমেনা বলল যে, এই যে চলে আসলো, উপস্থাপক অংশটা বললো যে আমেনা বললো হচ্ছে উপস্থাপক অংশ, যেটা হচ্ছে যে কমা, তারপর হচ্ছে উপস্থাপিত অংশ হচ্ছে তার ভাই বাড়ি নেই। প্রত্যক্ষ উক্তি, জাহাঙ্গীর বলল আমি বাড়ি যাব, জাহাঙ্গীর বলল যে সে বাড়ি যাবে। এই যে দেখেন, সের জায়গায় কিন্তু আমি জাহাঙ্গীর দিয়ে দিয়েছি, কারণ জাহাঙ্গীর বলল যে সে বাড়ি যাবে। এখন এই সেটা কি জাহাঙ্গীর নাকি অন্য কোনো ব্যক্তিকে বোঝাচ্ছিল, এই জন্য আমরা বুঝতে পারছিলাম 2 রকম অর্থ হয়ে যাচ্ছিলো, এই জন্য ব্র্যাকেটে জাহাঙ্গীর কথাটা দিয়ে দিচ্ছি, এরকম দিয়ে দিতে হবে। বাকি অর্থসঙ্গত রক্ষার জন্য সর্বনামের যে পরিবর্তন হয় সেগুলো আমরা একটু দেখি। যে আমি থাকলে, আমি যদি থাকে, তাহলে প্রত্যক্ষ উক্তিতে আমি হয়, পরোক্ষ উক্তিতে আমরাই হয়, আমাকেই হয়, আমারই হয়, আমাদেরই হয়, আমি এবং আমি হয়। কিন্তু তুমি যদি থাকে, তাহলে প্রত্যক্ষ উক্তিতে আমাকে থাকলে পরোক্ষ উক্তিতে তোমাকে হয়ে যায়। তারপর হচ্ছে আমার থাকলে তোমার হয়, আমাদের থাকলে তোমাদের হয়, আমি থাকলে সে হয়, আমাকে থাকলে এই আমাকেটা হচ্ছে শের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যক্ষ উক্তির উপস্থাপক যদি কর্তা যদি আমি হয়, তাহলে এই ব্যাপারটা, আর
উপস্থাপককর্তা যদি তুমি হয় তাহলে এই ব্যাপারটা, আর উপস্থাপককর্তা যদি সে হয় তাহলে সে যদি থাকে উপস্থাপককর্তা, তাহলে যে সেখানে যদি আমি থাকে তাহলে আমি হয়ে যায় সে, আমাকে থাকলে হয়ে যায় তাকে, আমার থাকলে তার, অর্থাৎ এই সে অনুযায়ী হচ্ছে। এটা আরও সহজ করে বলি, দেখেন এই সের জন্য কি হচ্ছে সে, এ সের জন্য কি হচ্ছে তাকে, এ সের জন্য কি হচ্ছে তার, এ সের জন্য কি হচ্ছে তাদের, এ তুমির জন্য কি হচ্ছে তুমি, এই তুমির জন্য হচ্ছে কি তুমি, এই তুমির জন্য হচ্ছে তোমাকে, এই তুমির জন্য হচ্ছে তোমার। এইটুকু ওইভাবে মনে রাখেন তাহলে পারা যাবে। এই উক্তিটা যদিও ইজি, প্রশ্ন খুব একটা আসে না। তারপরে যে উপস্থাপককর্তা যদি আপনি হয় তাহলে আপনি থাকলে আপনি, আপনি থাকলে কি হয় আপনার, আপনি থাকলে কি হয় আপনাকে, আপনি থাকলে আবার কি হয় আপনাদের। তারপর যে তিনি থাকলে তিনি আছে বলে এখানে তিনি আছেন বলে তাকে, তিনি আছেন বলে হচ্ছে তার, তিনি আছেন বলে এটুকু। তারপর যে তারা যদি থাকে তাহলে হচ্ছে তারা যদি থাকে তাহলে যে তাদের, তারা, আর এটা কি তাদের, এরকমভাবে চেঞ্জ হবে। এবার চেঞ্জ করে এত কিছু মনে ওইভাবে হয়তো থাকবে না, জাস্ট একটু পড়বেন আর এমনিতে এগুলো পারা যাবে। যেমন আমি বললাম আমি যাব না, আমি বললাম যে আমি যাব না, তুমি বললে আমাকে যেতে হবে, তুমি বললে যে তোমাকে যেতে হবে। এই যে তুমি আছে দেখে কী হয়ে গেছে, যে দেখেন তোমাকে হয়ে গেছে। আলিম বলল আমার বাবা আজ ঢাকা যাবেন, আলিম বলল যে তা, এই আলিম মানে হচ্ছে সে, তাই না? তারপর হচ্ছে ইমরান বলল আমার বাবা আজই বিদেশে যাচ্ছেন, তাহলে ইমরান বলল যে তার বাবা, তাহলে ইমরান আছে দেখে এখানে তার দিয়েছি। প্রত্যক্ষ উক্তি কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুযায়ী ব্যবহার করতে হয়। এই পরিবর্তনে কখন কী করতে হবে তা হচ্ছে নিম্নরূপ। এই থাকলে হবে সে, ইহা থাকলে হবে তাহা বা উহা, এ থাকলে সে, এখানে থাকলে সেখানে বা ওইখানে, আর ওখানে থাকলে ওইখানে, আগামীকাল থেকে পরদিন, ওটা থাকলে এটা থাকলে ওটা বা ওটা, গতকাল বা গতকালও থাকলে হচ্ছে আগের দিন বা পূর্বদিন, এখন থাকলে তখন, আজ থাকলে সেদিন। যেমন হেলাল স্যার বললেন কাল তোমাদের ক্লাস ছুটি থাকবে, হেলাল স্যার বললেন যে, এখানে একটা যে আছে, হেলাল স্যার বললেন যে পরদিন, এই যে কাল ছিল বলে এখানে কী হচ্ছে পরদিন তোমাদের ছুটি থাকবে। সে আমাকে বলল আমি তোমাকে চিনি না, সে আমাকে বলল যে সে আমাকে চিনি না, যদি এটা কালের বিষয় নেই। এখানে দেখেন তিনি বললেন কাল আমি চট্টগ্রাম যাব, তিনি বললেন যে পরদিন, যেহেতু এখানে কাল আছে বলে পরদিন হয়ে গেছে। এখানে আগামীকাল আছে বলে এখানে কী হয়েছে সেদিন, এখানে গতকাল ছিল হয়ে গেছে কি আগের দিন। এইভাবে চেঞ্জ হয়, এগুলো আপনারা নিজেরাই পারবেন কারণ এগুলো খুব ইজি। অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। যেমন হিরণ বলল আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি বানান, এখানে দন্তন্য হবে, এখানেও দন্তন্য হবে। আচ্ছা, হিরণ বলল আমি এক্ষুনি যাচ্ছি, হিরণ বলল যে সে তক্ষুনি যাচ্ছে, এই যে আসছি যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তারপর হচ্ছে আজাদ বলল আমি এক্ষুনি আসছি, আজাদ বলল যে সে তক্ষুনি যাচ্ছে। আশ্রিত খণ্ডবাক্যে ক্রিয়াকাল পরোক্ষ উক্তিতে সবসময় মূল বাক্যাংশের ক্রিয়াকালের উপর নির্ভর করে না, এক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তন হয়ে যেতে পারে। দেখেন সুমন লিখেছিল গাজীপুরে খুব শীত পড়েছে, সুমন লিখেছিল যে গাজীপুরে খুব শীত পড়েছিল, এখানে আছে পড়েছে, কিন্তু এখানে কি দিয়েছে পড়েছিল, দেখেন চেঞ্জ হয়ে গেছে। জামাল বলেছিল আমি বাজারে যাচ্ছি, জামাল বলেছিল সে বাজারে যাচ্ছে, এখানে কাল অবশ্য পরিবর্তন হয় না, যাচ্ছে ছিল যাচ্ছে হয়েছে। প্রত্যক্ষ উক্তি মঈন বলল আমি সিলেট যাব, এখানে আছে যাবে। শিলা বলল ঢাকায় খুব গরম পড়েছে, শিলা বলল যে পড়েছিল, যে পড়ছে ছিল, অর্থাৎ মূলত এই দুইটার মধ্যে চেঞ্জটা দেখা যাচ্ছে আর কি। প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে তার কোনো পরিবর্তন হবে না। যেমন শিক্ষক বলেন পৃথিবী গোলাকার, শিক্ষক বলেন যে পৃথিবী গোলাকার। বৈজ্ঞানিক বললেন চুম্বক লোহাকে আকর্ষণ করে, বৈজ্ঞানিক বলেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। শিক্ষক বলেন সত্যের মৃত্যু নেই, শিক্ষক বললেন যে সত্যের মৃত্যু নেই। শিক্ষক বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, শিক্ষক বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। প্রত্যক্ষ উক্তির উপস্থাপিত বাক্য প্রশ্নবোধক হলে পরোক্ষ উক্তিতে তা জিজ্ঞাসা করা, জানতে চাওয়া, খোঁজ নেওয়া ইত্যাদি বাক্যবন্ধী ব্যবহৃত হয়। যেমন শিক্ষক বলেন তোমরা কি শিক্ষা সফরে যেতে চাও, পরোক্ষ উক্তিতে কী বলছি আমরা শিক্ষা সফরে যেতে চাই কি না তা জিজ্ঞাসা করলেন। শিক্ষক বলেন তোমরা ছুটি চাও, আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞেস করলেন। দেখেন জিজ্ঞেস করলেন, নতুন চেঞ্জ হয়েছে। মা বললেন কবে নাগাদ তোমাদের ফল বের হবে, মা আমাদের কবে ফল বের হবে তা জানতে চাইলেন। এই যে জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, এইভাবে চেঞ্জ হচ্ছে। এই যে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, জিজ্ঞেস করলো, তারপরে কি
জিজ্ঞেস করলাম, তাহলে জিজ্ঞেস করলাম এবং জানতে চাইলাম, এরকম যদি প্রশ্ন করা হয়। আর অনুজ্ঞাবাচক যদি থাকে তাহলে পরোক্ষকৃতে কী হবে? আদেশ করা, অনুরোধ করা, বলা, এইগুলো ব্যবহৃত হবে। যেমন জলিল বলল তোমরা আগামীকাল এসো, জলিল তাদের পরদিন আসতে বলল। তারপরে তিনি বললেন দয়া করে বাইরে আসুন, তিনি বাইরে যেতে অনুরোধ করলেন। তারপর হচ্ছে মন্ত্রী তাকে বললেন চুপ করো, মন্ত্রী তাকে চুপ থাকার আদেশ করলেন। শিক্ষক বললেন দয়া করে আপনারা ভেতরে আসুন, শিক্ষক আমাদের ভেতরে যাওয়ার অনুরোধ করলেন। তাহলে যে বলল, অনুরোধ করলেন, আদেশ করলেন, অনুরোধ করলেন, এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। যদি আমরা রূপান্তর করি তাহলে এই টাইপের জিনিস ব্যবহৃত হবে। আর আবেগসূচক বাক্য যদি ব্যবহার করি তাহলে কি হবে? টেকনিকটা কি? আনন্দের সঙ্গে, আক্ষেপের সঙ্গে, দুঃখের সঙ্গে, বিরক্তির সঙ্গে, বিস্ময়ের সঙ্গে, এইটার যে এই আনন্দের সঙ্গে, আক্ষেপের সঙ্গে, দুঃখের সঙ্গে, বিরক্তির সঙ্গে, বিস্ময়ের সঙ্গে, যে এটার যেই কোনো একটা, তারপর হচ্ছে বলল, বললেন, বললাম, বলল, বললে, বললাম, এইটার যে কোনো একটা, তারপর হচ্ছে প্লাস হচ্ছে যে দিয়ে বাকি অংশটুকু। তাহলে ফরিদা বলল বাহ ফুলটি খুব সুন্দর। ফরিদা আনন্দের সঙ্গে বলল যে পর্যন্ত চলে আসছি, এই যে বলল এখান থেকে বলল নিয়েছি, আর এখান থেকে নিয়েছি আনন্দের সঙ্গে। তাহলে এই আনন্দের সঙ্গে এক নিয়েছি, এখান থেকে এক নিয়েছি, যে নিয়েছি, পরে বাকিটুকু শুধু লিখে দিয়েছি এইভাবে। হ্যাঁ, তো আপনাদের এই যে লাস্টে যে আবেগসূচক যে বাক্যটা এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দাগ দিয়ে একটু দেখে নিয়ে নিতে পারেন, কখনো চলে আসতে পারে। অনুজ্ঞাটাও ইম্পর্টেন্ট, আর হচ্ছে প্রশ্নবোধকটা ইম্পর্টেন্ট। আরও উদ্ধর আছে যে বস্তিবাসী মেয়েটি দুঃখের সঙ্গে বলল শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি। বস্তিবাসী মেয়েটি দুঃখের সঙ্গে বলল যে সে তারা অনেক কষ্ট পাচ্ছে। এরকম আপনারা দেখে নিয়ে আনন্দের সঙ্গে বললো, দুঃখের সঙ্গে বললো, আনন্দের সাথে বললো। অনেক টাইম চলে যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য সাধারণত প্রত্যক্ষিত পরোক্ষিত পরিবর্তনের সময় প্রথম উদ্ধরণ চিহ্নের জায়গা যে সংযোগ অব্যয় ব্যবহার করতে হয়, তবে প্রশ্নসূচক ও অনুসূচক বাক্যের যে ব্যবহার হয় না, অনেক সময় ব্যবহৃত হয় না। শিক্ষক বললেন তোমার নাম কি? শিক্ষক আমার নাম জানতে চাইলেন। এখানে কিন্তু আর ওইরকম মানে কোনো কমা যে বা এগুলো ব্যবহৃত হয়নি, সেটাও একটু খেয়াল রাখেন, কখনো কোনো বসে না। আমাদের শেষ উক্তি কোথায়? পরে নাকি? আচ্ছা, উক্তি হচ্ছিল এখানে, উক্তি মনে কোনো কারণে উক্তি তো পড়ালাম, উক্তি পড়াইছি না এখন? ও আচ্ছা, সরি, আমি বচনের কথা ভাবছি বা অন্য একটা কথা বলছি। আচ্ছা, তাহলে তো শেষ দেখি। হ্যাঁ, শেষ করে ফেলেছি না? ভেরি গুড। আজকে হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দটা শুধু ইম্পর্টেন্ট ছিল, বাকিগুলো এমনিতে পারা যায় আর কি। মুসাবির বলেছেন জামাল বলেছিল আমি বাজারে যাচ্ছি। এইটা জামাল বলেছিল যে সে বাজারে যাচ্ছিল। হ্যাঁ, এটাই তো হবে। আমি কি অন্য কিছু বলছি? অন্য কিছু বলে থাকলে সেটা মিস্টেক ভুলে উঠেছে। হ্যাঁ, এটা যখন আবার প্রুফ দেখা হবে তখন আবার সব ঠিকঠাক হবে আর কি। এটা তো হচ্ছে প্রথম যে র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের ক্লাসগুলো নেওয়া হয়, যে কারণে দেখেন মাঝে মাঝে টাইপিং মিস্টেক সেটা থাকে। তো এটা যখন প্রিন্ট আকারে বের করবো, কিছুদিনের মধ্যে বের করে ফেলবো। প্রিন্ট আকারে বের করে যখন আমি একেবারে প্রথম থেকে আবার খুঁটিয়ে দেখবো, তখন আরও যে ইগুলো আছে এই ত্রুটি বিচ্যুতিগুলো আছে, ভুলটো, সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ। জানার কি কিছু আছে? ক্লাস দীর্ঘ হয়ে যায়, এটা আপনারা অনেকেই বলেছেন। জানার কি কিছু আছে? এগুলোতে আসলে ভাই ওরকম বোঝানোর কিছু থাকে না। তারপরেও আপনারা নিশ্চয়ই স্লাইড থেকে বুঝতে পেরেছেন বাজারের প্রচলিত যে বইগুলো আছে সেই বইগুলোতে আপনারা দেখবেন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে দেওয়া আছে এই অংশগুলো। কিন্তু এখানে কিন্তু 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা না, মোটামুটি একটু বড়ই আছে, এবং চেষ্টা করেছি সহজ করে উপস্থাপন করার জন্য।
কমেন্ট করুন প্লিজ। কমেন্ট আসে না কেন? আচ্ছা, এবার তাহলে একটু আমরা আমাদের প্ল্যানিংয়ের কথা বলি। আমাদের বাকি আছে কি কি? বাকি আছে আমাদের হচ্ছে ক্রিয়ার কাল, জ্যোতিচিহ্ন, এই দুটো বাকি আছে। কারক বিভক্তি বাকি আছে। কারক বিভক্তির একদিন দেওয়া আছে। কারক বিভক্তির ক্লাসটা একটু দীর্ঘ হবে, এটা আপনারা আগে থেকেই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন, কারণ আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে পড়বো। কারক বিভক্তিটা কারক বিভক্তিটা জটিল আছে। কারক বিভক্তি সহজ মনে হলেও আসলে কিন্তু সহজ না। কারক বিভক্তি সহজ না, অনেক কনফিউজিং ব্যাপার থাকবে দেখবেন। তো কারক বিভক্তিটা আমাদের একটু টাইম লাগবে। তাহলে কারক বিভক্তি শেষ, দেন হচ্ছে আরেকটা ক্লাসে আমরা হচ্ছে জ্যোতিচিহ্ন এবং ক্রিয়ার কালটা পড়বো। ক্রিয়ার কালটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটা বাক্য দেওয়া থাকবে, বলবে যেটা কোন কালের উদাহরণ, সেটি কিন্তু আমরা ধরতে পারবো না যদি আমি আপনাদের পড়ায় না দিই। তো সেটি আরেকটা ক্লাস হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের ছন্দ অলঙ্কারের উপর ক্লাস হবে। তারপরে আমাদের ক্লাস হবে 19-এর পুরনো ব্যাকরণ এবং নতুন ব্যাকরণে কি নতুন অ্যাড হয়েছে, নতুন ব্যাকরণে সেইগুলো, এবং দুটা তুলনামূলক একটা আলোচনা হবে। মানে আপনাদের যে কনফিউশন যেগুলো আছে, যে কোনটা পরীক্ষা আসলে কি দিব, কোনটা দিব না, কোনটুকু নেব, সেইটুকুর একটা অ্যানালাইসিস থাকবে। লাস্ট ক্লাস মনে সম্ভবত এটা। তো আশা করি কয়টা ক্লাস আছে? কারক বিভক্তির ক্লাসটা হচ্ছে একটা, তারপরে হচ্ছে জ্যোতিচিহ্ন এর জন্য একটা, তারপরে হচ্ছে অলঙ্কারের একটা, ছন্দ অলঙ্কারের একটা। তো ক্লাসটা 3টা ক্লাস আছে মাত্র। 3টা ক্লাসের পরে আপনাদের সাথে ওইভাবে দেখা হবে না। সুইলি বলেছেন দীর্ঘ হলেও বিরক্তি আসে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি একটু রুটিন দেখছি, একটু অ্যাপে ঢুকে আমি একটু রুটিন দেখছি। হ্যাঁ, এখন মনে দেখা যাবে না, এখন লাইভ ক্লাস তো, এই জন্য এখন দেখা যাবে না। ওকে মা, আমি যেটা বলেছি এটাই মনে হয়, এখন যেটা বলেছি এটাই। নেক্সট ক্লাস হচ্ছে কারক বিভক্তি। কারক বিভক্তির পরে একটা এক্সট্রা ক্লাস নিব। এক্সট্রা ক্লাস নিব হচ্ছে ইয়ের উপর, জ্যোতিচিহ্ন এবং ক্রিয়ার কাল, এবং পরের ক্লাসটা হচ্ছে ছন্দ অলঙ্কার আর কি। ছন্দ অলঙ্কারের লাস্টের ক্লাসটা হচ্ছে 19-এর নতুন ব্যাকরণ এবং পুরনো ব্যাকরণের আলোচনা। অর্থাৎ আমাদের আর ক্লাস আছে কয়টা? 3টা। মানে ইতে 2টা আছে, কিন্তু এমনিতে ক্লাস হচ্ছে আর 3টা ক্লাস আছে। তো আজকে আপনাদের সাথে কত 34 নম্বর ক্লাস চলছে, তাহলে 34 আর 3 37টা ক্লাস হবে টোটাল। ওকে, আপনাদের সম্ভবত আর জানার কিছু নেই। জানার কিছু থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিত্যশ্রীবাচক শব্দ, সজল, নিত্যশ্রীবাচক শব্দ আলোচনা করেছিলাম, ভালোভাবে করেছিলাম। আপনি ক্লাসটি শেষ হলে একটু দেখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, রিয়াদ আল হাসান বলেছেন তারপর স্যার আর ক্লাস নেবেন না। তারপরে ক্লাস নেব, আপনাদের সাথে দেখা হবে। সেটি আমরা লিটারেচারের ক্লাস হবে, সাহিত্যের ক্লাস হবে। এবং আমার কেন জানি বিশ্বাস, এবং অনেক বেশি বিশ্বাস এভাবে, যে আমি বাংলার যেভাবে নির্দেশনা দিচ্ছি, আপনারা যদি অন্ততপক্ষে এই কথাগুলো শুনুন এবং মানুন, বাংলায় 35 থেকে 28, 29, 30, 32ও পেয়ে যেতে পারেন আপনারা। হ্যাঁ, ভালোভাবে যদি পড়াশোনা করুন। লিটারেচারটা কীভাবে পড়তে হবে সেটা আমি বলবো। লিটারেচারে একটু কষ্ট করতে হবে, তাও একটু বলি আজকে প্রসঙ্গ যেহেতু আসছে। লিটারেচারে আমি কিছু কাজ দিব আপনাদের, অ্যাসাইনমেন্ট বলতে পারেন। সেটি হচ্ছে কিছু বেসিক বই আছে, মূল বইটা, এমন কিছু মূল বই ধরেন, আমি যদি 10টা মূল বই বলি, তাহলে আপনার 10টা মূল বই ধরেন, উপন্যাস 10টা উপন্যাস বা 10-12টা উপন্যাস বা 15টা উপন্যাসের কথা যদি বলি, তাহলে সেটি কিন্তু আপনি একটু কষ্ট করে পড়ে ফেলবেন। আমি কাজ দিয়ে দিব, পরের ক্লাসে আপনারা বলবো যে এই ক্লাস এইটি। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন, ধরেন চোখের বালি উপন্যাস, তো চোখের বালি উপন্যাস আপনি হয়তো, আমি ক্লাসে বলে দিলাম যে চোখের বালি উপন্যাসে এই নায়ক, এই নায়িকা, এটা সেটা, বা মুভি দেখেন, ঐশ্বরিয়ার একটা মুভি আছে চমৎকার চোখের বালির, সেটি দেখেন, এরকম বলতে পারি। কিন্তু পরীক্ষায় হয়তো চোখের বালির ভিতর থেকে একটি লাইন দেওয়া থাকলো, যেমন
ধরুন 36তম বিসিএস আমি যখন দিয়েছিলাম তখন প্রদীপ নিভিয়া গেল, এটি কোন ইয়ের লাইন, উপন্যাসের লাইন। তো সেটি কিন্তু এরকম আননোন কোনো উপন্যাস আপনাকে কখনোই দেবে না। আপনি 10 থেকে 12টা থেকে 10-12টা উপন্যাস যদি খুব ভালো করে পড়েন, দেখবেন আপনি সেখান থেকে পারবেন এবং সেখান থেকে আসবে। সেই 10-12টা উপন্যাস কার? সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ধরো 3-4টা, তারপর হচ্ছে বঙ্কিমের 3-4টা, তারপর হচ্ছে শরতের 3-4টা, মানিকের 3-4টা, বিভূতিভূষণের 3-4টা, এরকম 3-4টা করে আমরা যদি 15টা নোবেল যদি পড়ি, আনন্দের জন্য যদি পড়ি, তাহলে দেখবেন সেটি আপনার যেরকম আনন্দ হবে, আপনার বাক্য গঠনের ক্ষেত্রে আপনার সহযোগিতা করবে যখন লিটারেচার আপনি পড়বেন, এবং একই সাথে সেই এখান থেকে যে প্রশ্নগুলো 1টা-2টা যদি আসে সেগুলো আপনি কিন্তু পারবেন। এবং যদি এরকমভাবে আসে রিটেনে, যদি গ্রন্থালোচনার মধ্যে এরকম কোনো নোবেলের কথা দেওয়া থাকে, তখন আপনি সেখানে নোবেলও কিন্তু গ্রন্থালোচনা করতে পারবেন। তো এরকম আমি কিছু কাজ দিব, সেই কাজগুলোকে আপনারা করবেন। আপনাদের যেরকমভাবে কাজ দিয়ে কাজ করবেন কি, কারা কারা করবেন বলেন? লিটারেচার যদি আপনাদেরকে একরকম অ্যাসাইনমেন্ট দেই যে এই নভেলটা পড়েন, হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগবে একটা নভেল শেষ করতে, সেটি আপনি আনন্দের জন্য পড়বেন। শিক্ষিত মানুষ হিসেবে সাহিত্য, শিল্প সাহিত্য পড়লে যে ভিতরে যে সংস্কৃতি মনা মানুষ হওয়া যায়, সেটির জন্য পড়বেন, আপনার পরীক্ষার জন্য পড়বেন। একসাথে অনেকগুলো কাজ হবে। তো আশা করছি আপনারা পড়বেন। আপনার সাথে আবারও দেখা হবে, লিটারেচার অংশে দেখা হবে। তার আগে আর আমাদের 3টা ক্লাস রয়েছে। আজকের মতো ক্লাস এখানে শেষ করবো। হ্যাঁ, ধরে নিচ্ছি আপনাদের আর জানার কিছু নেই। হ্যাঁ, অনেকেই কাজ করবেন অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, পড়াশোনা করুন, পড়াশোনার মধ্যেই থাকুন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।